Assalamu alaikum. Hello everyone. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই। Assalamu alaikum, Tanjib Bhai and Rashad Bhai. Thank you so much for taking out your precious time to join this webinar and teaching our students how to succeed in their career and build a professional CV. Thank you so much and welcome to our webinar. ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। Thank you very much for inviting us to share some of our experience, which might help you this particular aspect. আসসালামু আলাইকুম। সবার ফার্স্টে আমাদের মাঝে কথা বলবেন তানজিব ভাই। তিনি আমাদের কিছু সাজেশন দিবেন এবং তার সেশনটি শেষ হওয়ার পরে আমাদের একটা কোশ্চেন অ্যান্সারের একটা টাইম থাকবে, যেটা 15 মিনিটের মতো। এবং এরপরে আমাদের গেস্ট হিসেবে কথা বলবেন রাশিদ ভাই। তানজিব ভাই, প্লিজ আপনি আপনার বক্তব্য শুরু করতে পারেন। থ্যাংক ইউ। Thank you, আসসালামু Bhaiya. আলাইকুম। Thank you very much. Okay. তো I believe আমাকে শুনতে পাচ্ছেন সবাই। জি ভাই, শোনা যাচ্ছে। So আমি একটা ছোট্ট প্রেজেন্টেশন রেডি করেছি। আমি I believe আমি এটা একটু শো করি, সেটা আমাদেরকে আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং দেয়। So basically, আমি আমার জাস্ট ইট উইল বি আমি বি কমিউনিকেটিং বেসিক্যালি আমার এক্সপিরিয়েন্স থেকে সম্পর্কে। প্রতিটি জায়গাতে এখন যেরকম কিছু আমাদের বিভিন্ন রকম ওপেন এন্ডেড হায়ারিং থাকে, তো সেই সব জায়গাতে অনেক রকম আমরা যখন সিভি জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি, আমাদের জব সার্কুলার গুলা যায়, তো তখন আহ, সেখানে অনেক সিভি আসে। তো বিভিন্ন কালের ধারায় আমি আসলে আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবো, এবং ওই এক্সপিরিয়েন্স গুলাতে আসলে কিভাবে আমরা সিভি গুলাকে এভালুয়েট করি সেই ব্যাপারে একটু আমরা পর্যালোচনা করব, সো দ্যাট এই ধরনের অর্গানাইজেশন গুলাতে বা আপনাদের অ্যাসপায়ার্ড অর্গানাইজেশন যখন আপনারা অ্যাপ্লাই করবেন, তখন যেন আপনাদের সিভি গুলা স্ট্যান্ড আউট করে অন্যান্যদের সাথে। ভেরি কম্পিটিটিভ জব মার্কেট, এবং এখন যারা ফ্রেশার আছে তারাও দে আর ভেরি ক্যারিয়ার কনসিয়াস, এবং তারা তাদের যথেষ্ট পরিমাণে প্রিপারেশন থাকে। দে আর মোর ফোকাস দ্যান দ্য অফ আস। আমরা যখন ছিলাম, আমাদের আসলে সামহাও আমাদের হচ্ছে উইথ দ্য ফ্লোতে আমরা যেখানে গিয়ে ল্যান্ড করেছি সেখান থেকেই শুরু করেছি। বাট এখনকার যারা দেখি ফ্রেশ গ্রাজুয়েটস যারা, বা যারা ভেরি জেন জি যারা, দে আর ভেরি ফোকাস। তারা জানে যে হোয়াট দে ওয়ান্ট টু লার্ন। সো প্রথমেই শুরু করার আগে আমি একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে if you are already have selected, because মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনেকেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যে কোনো একটা পড়াশোনা করার পরে দেয়ার ইজ এন ওপেন এন্ডেড ওয়ার্ল্ড। যখন আমি জব করতে যাব বা আমি এন্টারপ্রেনিউর হিসেবে যদি ফার্নিশ করতে চাই, সব জায়গাতে ইটস এন ওপেন এন্ডেড ওয়ার্ল্ড। তো এখানে আমাদের আসলে নিজেকে আসলে ফিক্স করে রাখতে হবে যে কোথায়, ওয়ার আই ওয়ান্ট টু বি। হ্যাঁ, আমি কোথায় ইয়ে হবো, আমি কি
অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করবো, নাকি আমি আহ, আহ, কি বলে এটাকে, যে ডিজাইনিং এ আমাদের যে বিভিন্ন ইয়েগুলো আছে ফ্যাক্টরি ডিজাইনিং বা ওইগুলাতে আমি আমার ক্যারিয়ার করবো, নাকি আমি সাপ্লাই চেনে যাব, নাকি আমি মোর লাইক বিজনেস স্ট্র্যাটেজিতে ইয়ে করবো। সো ওই ব্যাপারে একটা নিজেকে আসলে ফোকাস রেডি করা, এবং ওই হিসাবেই নিজের ক্যারিয়ারকে মানে জব সিলেকশন করা বলি বা যেটাই করি, তখন কিন্তু ওইভাবে করে আমাদেরকে আসলে ওই 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 ক্যারিয়ার পাথ অনুযায়ী আমাদেরকে আসলে জব গুলাকে সিলেক্ট করা এবং সেখানে অ্যাপ্লাই করা, সে অ্যাপ্লাই করার মাধ্যমে সেই জায়গাতে সিলেক্ট হওয়া এবং ইভেনচুয়ালি ওই জায়গায় লক্ষ্যে পৌঁছানো। সো এটা কিন্তু গেটস মোর বিকজ একটা জায়গাতে আমি জব পেলাম, শুরু করলাম, তারপরে মনে হচ্ছে যে এটা আর ভালো লাগতেছে না। সো দ্যাট টাইম ইউ উইল বি স্টাক, এবং বারবার যখন আমি ড্রিফট করতে থাকবো, সো এটাও তখন অর্গানাইজেশনের জন্য বলি বা রিক্রুটারের জন্য বলি, তাদের জন্য ইট অ্যাড এ নেগেটিভ পয়েন্ট। সো ওইটা একটু আমরা মাথায় ইয়ে করবো। তো আজকাল যারা আছে জেনজি তারা দে নো। সো যদি আমরা কেউ হয়তো ওইভাবে চিন্তা না করে থাকি, we should think from now because this is just the beginning. So that being said, আমরা যখন সিভি, আচ্ছা সিভি সিভি যদি আমি বলি, সিভি বা রেজিউম যেটাই হোক, ইটস এ বেসিক্যালি যদি আমি চিন্তা করি যে আমরা আমরা যারা হচ্ছে গিয়ে জব করি, আমরা কিন্তু এক একটা প্রোডাক্ট, যদি আমি বলি ট্যালেন্ট মার্কেটের কথা, যে ট্যালেন্ট মার্কেট অর্থাৎ যেখানে সবাই যারা জব করেন, যারা প্রফেশনাল, তাদের যেই স্পেস, সেটাকে আমরা জব মার্কেট, ইটস নট এ ফিজিক্যাল স্পেস, বাট সবাই আমরা জব মার্কেটেরই অংশ। হ্যাঁ, সো জব মার্কেটে আমরা আসলে দিস সিভি বা দিস রেজিউমি ইজ আওয়ার মার্কেটিং টুল। এই টুলটা দিয়ে আমরা আসলে অ্যাট্রাক্ট করব যেন আমাকে একটা সুযোগ দেওয়া হয়। সো এই সিভিটা বা রেজিউমিটা ইজ এ মার্কেটিং টুল টু হাইলাইট মাইসেলফ। এখন সেইখানে অ্যাস্থেটিক যে জিনিসটা আছে, দেখা যায় যে আজকাল অনেক ওয়েবসাইট আছে, এআই টুলস আছে, সেসব দিয়ে অ্যাস্থেটিক ওয়েতে সিভিটাকে প্রিপেয়ার করা যায়। বাট সিভির অ্যাস্থেটিকনেস এর থেকে তখন মেইন জিনিসটা হয় কি, যে এটার কন্টেন্টটা কি, ভিতরে কি আছে। তো আমরা যখন প্রথম দিকে, আমি যখন বাংলাদেশে, তখন ভেরি কমন একটা সিভি ফরম্যাট ছিল। সো দেখা যেত সবাই মোটামুটি ওই ফরম্যাটই নিয়ে আসতো, এবং অনেক ক্ষেত্রে দেখা যেত স্টুডেন্টরা নিজেরা সিভিটাও বানাতো না, হয়তো কাউকে দিয়ে বানাইতো, এবং তাকে যখন ওই সিভি দিয়ে আমরা যখন প্রশ্ন করতেছি, তখন দেখা যাচ্ছে যে সে এটা সম্পর্কে খুব একটা আহ, মতামত বা তার ওপিনিয়ন গুলো দিতে পারে না। তো এখন ইভেন্চুয়ালি আস্তে আস্তে এটা অনেক পরিবর্তন হয়েছে। এখন দেখছি এক একজনের এক এক রকম স্টাইলে ফলো করে, এক একজনের ডিজাইন এক এক রকম। কেউ হয়তো ওয়ার্ডে প্রিপেয়ার করছে, কেউ হয়তো অন্য কোনো ক্যানভা দিয়ে প্রিপেয়ার করছে, কেউ হয়তো অন্য কোনো টুল ইউজ করছে। সো এক একজনের এক একটা টুল ইউজ করে। সো অ্যাস্থেটিক্স নিয়ে আসলে তেমন কিছু নেই, বাট অ্যাস্থেটিকনেসটা যেন সার্কেল থাকে, খুব ক্লামজি যেন না থাকে, ভেরি অনেক কিছু আমি একটা জায়গার ভিতরে দিয়ে দিলে তখন দেখা যায় যে সিভিটা পড়ছে, তার জন্য এটা ভেরি ডিস্টরশন ক্রিয়েট করে। তো এখন এই লেখার জন্য আমরা কিছু আহ, কিছু আমরা ইয়ে করছি। সো আমরা কিছু কন্টেন্ট ব্যাপারে কিছু। সো প্রথমে যখন আমরা একটা সিভি বা একটা রেজিউমি দেখি, ওটার ভিতরে একটা হচ্ছে কি, একটা বড় অংশ হচ্ছে কি ছবিটা। সো অনেকে আমরা করি কি, দেখা যায় যে ফেসবুকে অনেক জায়গাতে কক্সবাজার বা বিভিন্ন জায়গার ছবি দিয়ে দিচ্ছি, অথবা দিয়ে দিচ্ছে একদম পাসপোর্ট সাইজে ন্যাশনাল আইডির ছবির মতো। সো এই ছবিটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে এই যে প্রথম যে হেডারের মধ্যে প্রথমে ছবিটা দেখতে পাচ্ছি, এন্ড দেন হেডারটা দিয়ে শুরু হচ্ছে। সো ওইখানে যদি দেখি যে কেউ একজন প্রফেশনাল জাস্ট সিভি বা রেজিউমের জন্য একটা ছবি তুলে থাকে, প্রফেশনাল, নট লাইক পাসপোর্ট সাইজের ছবি, বাট দেয়ার আর আদার প্রফেশনালস ছবি, হয়তো মেবি একটা ব্লেজার পরে বা একটা জ্যাকেট পরে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্লার করে একটা ছবি তুলি।
সো সেই ছবিটা আমরা রেজিউমেতে দিলাম, নট কাটিং এনি পিকচার্স ফ্রম ফেসবুক অর এনি ইয়ে থেকে। সো ওইটা কিন্তু একটা ফার্স্ট ইমপ্রেশন ছবিটা। এন্ড দেন তার সাথে হচ্ছে কি আমার হেডারের ভিতরে আমার নাম থাকছে, আমার কিছু ইনফরমেশন দেওয়া, যেরকম ফর এক্সাম্পল আমার যদি লিঙ্কডিন থাকে, সো লিঙ্কডিনের ইয়েটা দেওয়া, লিঙ্কটা দিয়ে দেওয়া, আমার ফোন নাম্বার দেওয়া, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া। এছাড়া যদি আমার কোনো ওয়েবসাইট থাকে যেখান থেকে হয়তো আমার কোনো বা আমার কোনো পোর্টফোলিও দেখানোর জন্য আমার কোনো অ্যাডিশনাল সাইট থাকে, সেই অ্যাড্রেসগুলো দেওয়া। সো দ্যাট যদি কখনো চায়, যে অনেক সময় দেখা যায় যে সিভির ভিতরে ওই ওই ডিজাইন বা ওরকম দেওয়ার জন্য যদি কোনো একটা পোর্টফোলিওর জন্য আলাদা একটা সাইটের অ্যাড্রেস থাকে, তো সেটা ওখান থেকে আসলে হাইলাইট করাটা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। সো এটা হচ্ছে গিয়ে হেডিং পার্ট। এরপর হচ্ছে গিয়ে সামারি থাকতে হবে সিভি, যেই সামারিটা আপনাদেরকে সামারাইজ করবে হাউ ইউ আর, হোয়াট ইউ আর, অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ভ্যালু ইউ ক্যান অ্যাড, সেটা যেন এই সামারির ভিতরে আপনারা হাইলাইট করতে পারেন। সো সামারিটার ভেরি ক্রিস্প একটা ইয়ে দিয়ে করবেন, ভেরি ক্রিস্প একটা হয়তো 4-5 লাইনে, বাট দ্যাট শুড অ্যাজ এ স্টুডেন্ট আপনার আসলে আপনার ওখানে আপনার প্যাশনটা কোথায় এবং আপনি কিভাবে এই যে জব রোলটা, যে জব পোস্টটা, যে জবের জন্য অ্যাপ্লাই করছেন সেখানে আপনি ভ্যালু অ্যাড করতে পারেন, সেটা যেন হাইলাইট করা থাকে। সো দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আপনার একজন রিক্রুটার হার্ডলি 30 সেকেন্ডস পায়। সো ওই 30 সেকেন্ডস এর ভিতরে কিন্তু তার আপনার হয়তো খুব মানে প্রথম দিকের একদম সিভি যদি বলি, প্রথম 4 ইঞ্চির ভিতরেই কিন্তু তার ফোকাসটা থাকে। বিকজ একটা যখন আপনি পেজ উঠান দেখবেন আপনার আই লেভেলটা থাকে হচ্ছে গিয়ে একটা পেজের প্রথম 4 পৃষ্ঠা, বা একটা যদি আপনি পিডিএফ ওপেন করেন, সো প্রথম 4 ইঞ্চির ভিতরেই কিন্তু আপনার মেইন ফোকাসটা থাকে, দ্যাটস অন ইউর আই লেভেল। সো ওইখানের ভিতরে এই কি ইনফরমেশন গুলো দেওয়া, এক নম্বর হচ্ছে কি আপনার বেসিক ইনফরমেশন, ওয়্যার ইজ ইউর, আপনার যেখানে প্রফেশনাল একটা ছবি, এন্ড দেন আপনার প্রফেশনাল সামারি, এন্ড দেন হচ্ছে কি আপনার টেকনিক্যাল যে কম্পিটেন্সিস গুলো আছে, যে টেকনিক্যাল যদি আপনি ক্যাডে কোনো কিছু ক্যাডে কোনো টুল যদি ইউজ করার এক্সপার্টিস থাকে সেইটা হতে পারে, বা কোনো সিমুলেশন টুলস আপনি ইউজ করেছেন সেটার এক্সপার্টিস আছে সেটাকে হাইলাইট করা, অথবা হয়তো আপনি কোনো সফট স্কিলের উপরে ট্রেনিং করেছেন সেটা আপনাকে হাইলাইট করা, অথবা মেবি আপনি কোনো জায়গাতে ডেমনস্ট্রেট করেছেন, আপনি কোনো একটা প্রজেক্টে লিড করেছেন, সো সেখানকার অ্যাচিভমেন্টস গুলো ওই উপরের পার্ট গুলোতে দিয়ে দিন, নিচের পার্ট গুলাতে আপনি অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো রাখবেন। সো ওই আই লেভেলের ভিতরে যেটুকু জায়গা ওইগুলোর ভিতরে আপনি ইউ হ্যাভ টু হাইলাইট দোজ কি পয়েন্টস, যেগুলো আসলে আপনাকে একটা রিক্রুটার যে অল্প সময়টা পায় ওই সময়ের ভিতরে যেন তার আপনার কনসেন্ট্রেশনটা গ্র্যাব করতে পারে। সো প্রথমেই থাকছে আমার, তাহলে বললাম যে প্রথম দিকে আপনার যে আপনার প্রফেশনাল ইনফরমেশন থাকছে, আপনার একটা ক্যারিয়ার সামারি দিতে হচ্ছে, সামারির ভিতরে ইউ নিড টু এক্সপ্রেস, মাথায় রাখবেন যে হাউ ইউ ক্যান অ্যাড ভ্যালু টু দ্যাট অর্গানাইজেশন, এবং আপনার প্যাশন কি, আপনার স্ট্রেংথ এবং আপনার কম্পিটেন্সিস গুলা কি, সেইগুলাকে আপনি আসলে ওখানে হাইলাইট করবেন। এন্ড দেন হচ্ছে গিয়ে আপনার আরেকটা ইয়ের ভিতরে আপনার ওখানে আপনার টেকনিক্যাল যে কম্পিটেন্সি বা টেকনিক্যাল স্ট্রেংথ যেগুলো আছে সেগুলোকে হাইলাইট করলেন, আপনার রেজাল্ট যদি ভালো হয় সেগুলোকে হাইলাইট করলেন, কোনো অ্যাওয়ার্ড পাইলে সেগুলোকে হাইলাইট করলেন, কোনো প্রজেক্টে পার্টিসিপেট করলে সেগুলোকে হাইলাইট করলেন। দোজ আর দ্য কি ফ্যাক্টরস। এরপরে আপনার রিজিউমেতে আপনার যেটা দেওয়া দরকার সেটা হচ্ছে কি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। সো আমরা আমরা উই অল লাইক টু, আমরা জানি যে আমরা অনেক সময় এটা একটা ইয়া থাকে যে চাকরিতে একদম ফ্রেশারদের কাছ থেকে এক্সপিরিয়েন্স এক্সপেক্ট করা হয়, বাট এক্সপিরিয়েন্স মানে যে জব ক্ষেত্রে, জব কাজের ক্ষেত্রেই যে এক্সপিরিয়েন্স নট নেসেসারি। আপনার নিজস্ব কোনো পেট প্রজেক্ট থাকতে পারে, আপনি সেই পেট প্রজেক্টের একটা এক্সপিরিয়েন্স আপনি ওখানে ইয়ে করতে পারেন, বা আপনি হতে পারে যে আপনি কোনো সোশ্যাল ওয়ার্ক করছেন, সেখানকার কোনো এক্সপিরিয়েন্স যেটা ওই জবের সাথে রিলেভেন্ট সেটাকে আপনি হাইলাইট করতে পারেন। হতে পারে আপনার ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম কম্পিটিশনস হয়,
বিভিন্ন রকম কেস হয়, বিভিন্ন রকম ইন্টার ইউনিভার্সিটি কেস কম্পিটিশনস হয়, তো সেইগুলোতে আপনি পার্টিসিপেট করছেন, সেগুলোকে আপনি হাইলাইট করতে পারেন যে ওখানে আসলে কি করেছিলেন, সেটার রেজাল্ট কি এসেছে। সো দোজ থিংস ইউ নিড টু হাইলাইট, যেহেতু আপনাদের যদি কারো জব এক্সপিরিয়েন্স থাকে বা না থাকে। এবং এরই সাথে আমি সাজেস্ট করবো, অনেক সময় আপনারা ভলেন্টিয়ারি অনেক অর্গানাইজেশন যদি আপনাদের পরিচিত আপনার অ্যালামনাই থাকে, আপনার রিলেটিভস থাকে, ফ্রেন্ডসদের ভিতরে আপনারা চেষ্টা করবেন যে বিভিন্ন জায়গাতে আপনারা কিছু ভলেন্টিয়ারি কাজ করার জন্য। সেগুলো কিন্তু দোজ অ্যাড ভ্যালুস, যে আসলে আপনি নিজেকে নট নেসেসারি যে আপনার এই প্রফেশন রিলেটেড হতে হবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রিলেটেড হতে হবে, নট নেসেসারি। আপনি এটা কোন একটা সোশ্যাল ওয়ার্ক করছেন, সেটাতেও যদি আপনি ওই এক্সপিরিয়েন্সটাকে ওখানে হাইলাইট করেন যে আমি এরকম একটা সোশ্যাল ওয়ার্ক করেছি যেখানে, সো দ্যাট ব্রিংস আপ দ্যাট ইউর লিডারশিপ, যে ইউর ইগারনেস টু ডু সামথিং ফর দ্য সোসাইটি, ডু সামথিং ফর দ্য কান্ট্রি। সো ওইখান থেকে আপনার কিছু অ্যাটলিস্ট টেকনিক্যাল স্কিলস যদি রিফ্লেক্ট না হয়, অ্যাটলিস্ট আপনার সফট স্কিল গুলাকে রিফ্লেকশন ভিতরে নিয়ে আসা যায়। সো ট্রাই টু do and record those on your resume. Then একটা জিনিস আমরা সবসময় মানে what we do wrong is আমরা একটা রেজিউমি বানাই, বানানোর পরে বা একটা সিভি বানাই, সেটাকে আমরা সব জবের ভিতরে সার্কুলেট করতে দিই, সব জবে ওইটাকে আমরা পোস্ট করে দিই, সব জবেই আমরা ওইটাকে আপলোড করে দিই। সো এটা যখনই আপনি যখনই আপনি ওই জবের জন্য আপনার রিজিউমিটাকে নতুন করে ফ্রেশ করে বানাবেন, তখন কিন্তু আপনি এক নম্বর হচ্ছে গিয়ে ওই হিসেবে আপনার সামারিটাকে চেঞ্জ করছেন, আপনার এক্সপিরিয়েন্স গুলোকে ওইভাবে আপনি চেঞ্জ করে দিচ্ছেন, আপনার কম্পিটেন্সিস গুলো বা আপনার স্কিল গুলোকে ওইভাবে আপনি হয়তো একটু এদিক সেদিক করছেন। দেখা গেলো কোনোটাতে হয়তো আপনার দরকার হচ্ছে কি প্ল্যানিং অ্যান্ড ধরনের কোন একটা জব। সো আপনার যেসব স্কিল প্ল্যানিং এর সাথে রিলেটেড, হ্যাঁ, ফর এক্সাম্পল মেবি ডিজাইনিং, বা মেবি হতে পারে যে কোনো রকম টেস্ট করা ইউজ, বা কোনো জায়গাতে হয়তো দেখা যেতে পারে যে ওখানে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা হয়তো প্রয়োজনীয়তা থাকতে পারে। সো আপনি হয়তো সি পাইথন এর কিছু হয়তো আপনার এক্সপার্টিস আছে, সেটাকে আপনি তখন হাইলাইট করে উপরের দিকে নিয়ে যান। সো দ্যাট আপনি ওরা যখনই কোনো রিক্রুটার দেখে, তারা যেন তাদের রিকোয়ারমেন্ট গুলা অনুযায়ী আপনার সিভিটাকে অ্যালাইন পায়। হ্যাঁ, সো ওই জন্য আপনাদের প্রতিটা সিভি জবের সাথে সিভি গুলাকে কিছুটা কাস্টমাইজ করা উচিত। এলস দেখা যায় কি গতানুগতিক যখন থাকে, অনেক সময় ভুলও হয়ে যায় যে আপনি একটা সিভি পাঠিয়ে দিলেন, দেখা গেলো এটা আসলে রিলেভেন্টই হচ্ছে না। এবং আমি আর পরের দিকে আমি আরো বলবো যে ওয়াই দিস ইজ সো ইম্পর্টেন্ট ইন কারেন্ট কনটেক্সট। এরপর হচ্ছে কি মেট্রিক্স। মেট্রিক্স হচ্ছে কি আপনারা ফর এক্সাম্পল আমরা অনেক কোয়ান্টিফাই করা, আপনারা যদি কোনো একটা কাজ করেছেন, মেবি একটা প্রজেক্ট করেছেন, মেবি একটা কম্পিটিশন করেছেন, কম্পিটিশন বা কোনো একটা সোশ্যাল ওয়ার্ক করেছেন, ওইখান থেকে রেজাল্টটাকে কোয়ান্টিফায়েবল করে ফেলা, রেজাল্টটাকে নট কোয়ালিটেটিভ না করে কোয়ান্টিফায়েবল করা। সো একটা নাম্বার যখন থাকে, যে ফর এক্সাম্পল এখানে একটা উদাহরণ আছে যে রিডিউস where possible such as a starting a reduced error by 22%. সো ধরুন কোনো আপনি একটা প্রজেক্ট করেছেন যেটাতে হয়তো দ্য ওয়েস্টেজ, হ্যাঁ, ওখানকার যে ওয়েস্টেজ সেটাকে আপনি রিডিউস করে নিয়ে আসেন 22%। সো এরকম যদি কোনো একটা নাম্বার দিয়ে দেন, সো নাম্বারস মানুষের মাথার ভিতরে কিন্তু খুব কুইক গ্র্যাব করে। একটা নাম্বার যখন দেখে, ওই নাম্বারটা কিন্তু মানুষের মাথার ভিতরে অনেকক্ষণ থাকে, বিকজ আমরা যখনই বিজনেসে বা যেসব অর্গানাইজেশন ইজ নাম্বার ড্রিভেন। সো নাম্বার যখনই কেউ একটা বলে বা কেউ একটা ইয়ে করে, সেটা কিন্তু গেটস মোর প্রায়োরিটি দেন দ্যাট অফ এনি আদার থিং। এখানে অনেক কিছু বললাম, এইটা করেছি, ওইটা করেছি, ওইটা করছি, বাট আলটিমেটলি কিন্তু উই অল আর ড্রিভেন বাই নাম্বার। রেজাল্ট বলেন, যেটা বলেন, সব জায়গাতে কিন্তু নাম্বারটা বলে। সো এই ক্ষেত্রে নাম্বার যদি আপনি চেষ্টা করবেন যে কোয়ান্টিফাই করা আপনাদের যে অ্যাকমপ্লিশমেন্টস গুলো। ওকে, দেন
আপনাদেরকে আরেকটা ইয়ে থাকবে যে আপনাদের বিভিন্ন প্রফেশনাল কম্পিটেন্সি অ্যাক্টিভিটিস যেগুলো আছে এইগুলোতে পার্টিসিপেট করার জন্য আই উইল সাজেস্ট, অ্যান্ড দেন ওইগুলোকে আসলে আপনার সিভিতে নিয়ে আসেন। সো ফর এক্সাম্পল ইঞ্জিনিয়ার যারা আপনার আছেন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, ওইখানকার ওইখানকার সদস্যপদ নেওয়া, বা হতে পারে অন্যান্য কোনো আপনাদের যেসব জায়গাতে ইয়ে করা সেসব জায়গায় সদস্যপদ নেওয়া। সদস্যপদ নেওয়ার কারণটা হচ্ছে এটার মাধ্যমে ইউ উইল গেট টু নো লট অফ পিপল যারা প্রফেশনালি বিভিন্ন জায়গায় কাজ করছে। সো এখনকার দিনে যত যাই বলে আলটিমেটলি আপনার কিন্তু নেটওয়ার্ক করতে হবে, আপনার কিছু ট্যানজিবল রিলেশনশিপ বিল্ড করতে হবে, ট্যানজিবল রিলেশনশিপ, যে আপনার অ্যালামনাই হতে পারে, একই ইন্ডাস্ট্রির হতে পারে, বা বিভিন্ন ইয়েতে আপনাদের ধরেন কিছু ট্যানজিবল রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে। এবং এই ট্যানজিবল রিলেশনস গুলাই দেখা যায় কি যে কোনো একটা অর্গানাইজেশনে যখন আপনি অ্যাপ্লাই করছেন সেই অর্গানাইজেশন সম্পর্কে আপনি তখন এই ট্যানজিবল রিলেশনস গুলা থেকে আপনি কিছু ইনফরমেশন বের করতে পারবেন, যে ওখানে আসলে কিরকম কালচার, কিরকম ওইখানে গ্রোথ কিরকম, প্লাস আপনি ওনাদের মাধ্যমে আপনার সিভি বা রেজিউমিটাকে হয়তো রিক্রুটারের কাছে স্ট্যান্ড আউট করাতে পারবেন। আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে যে ইভেন তাদের কাছে কিছু ইনফরমেশন পেতে পারবেন যে ওখানে হায়ারিং এর সময় কে থাকবে, কে ইন্টারভিউ করবে, তারা কিভাবে, তারা কিরকম, হোয়াট দে লুক ফর। সো এরকম কিছু ইনসাইট যদি পান, সো দ্যাট উইল গিভ ইউ অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। সো দেন হচ্ছে কি পার্টিসিপেট ইন কম্পিটিশনস। অলরেডি আপনারা believe you have participated in various kind of competitions, because ফ্রেশারদের জন্য আসলে ওই জিনিসটা আমরা খুব বেশি ইয়ে করেছি, কারা মানে পড়াশোনা করতেছে, ভালো রেজাল্ট করতেছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট বিভিন্ন কম্পিটিশনস গুলো আছে, সেই কম্পিটিশনস গুলোতে আসলে তারা যে পড়াশোনা গুলো করেছে, তারা যে হার্ডওয়ার্ক গুলো করছে, সেটার একটা রেজাল্ট নিয়ে আসে। মে নট বি ওই কম্পিটিশনে আপনারা ফার্স্ট হলেন, সেকেন্ড হলেন, থার্ড হলেন, পার্টিসিপেট যে করেছেন দুই তিনটা কম্পিটিশনে, সো দ্যাট গিভস আস দ্য ফিলিং রিক্রুটারদের বা হায়ারিং ম্যানেজারদের যে আপনার ভিতরে ওই এনথুজিয়াজমটা আছে, আপনাদের ভিতরে ওই লিডারশিপটা আছে, আপনাদের ভিতরে অ্যাজ এ ওয়ার্কফোর্স হিসেবে কন্ট্রিবিউট করার জন্য ইগারনেসটা আছে। সো দোজ আর ভেরি ভেরি অ্যাসপায়ার্ড ট্রেটস উই শুড সে। দেন যেটা বলেছি ওয়ার্ক অন পার্সোনাল প্রজেক্টস, নিজেদের কিছু পেট প্রজেক্ট যদি থাকে, দ্যাট অলসো গিভস এ ভেরি ভ্যালু অ্যাডিশন। সো আমরা কারণ দেখা যায় যে আমরা বোঝার চেষ্টা করি যে আপনার যদি ধরেন ফর এক্সাম্পল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, জাস্ট ফর সে ধরেন মেকানিক্যাল অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে আমি যেরকম র্যাঙ্কসে ছিলাম, সো ওখানে দ্যাট ওয়াজ বেসিক্যালি আমি অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে দেখতাম। সো ওখানে গাড়ির অ্যাসেম্বলি হতো। সো ওখান থেকে ফ্রেশ গ্র্যাজুয়েট যারা যারা দেখতাম যে যাদের একটা পেট প্রজেক্ট আছে, আমি জিজ্ঞেস করতাম যে ডু হ্যাভ এনি পেট প্রজেক্টস, পেট প্রজেক্টসটা কি, ওখানে কি হচ্ছে, কত দূর আগাইছেন, কি পরিমাণ সময় দেন। সো এটার মাধ্যমে উই উই ট্রাই টু জাজ যে আসলে আপনার ইয়েটা কিরকম, আপনার প্যাশনটা কতটুকু যে কাজটা করছেন। যদি দেখি যে আপনি হ্যাঁ আপনার একটা প্যাশন আছে, ওই পেট প্রজেক্টের ভিতরে আপনার এনগেজমেন্টের লেভেল থেকে আমরা বুঝতে পারি যে হাউ প্যাশনেট ইউ আর টুয়ার্ডস ইউর ওয়ার্ক। সো উই অবভিয়াসলি চাই যে একজন প্যাশনেট টিমমেট আমাদের সাথে ভিতরে জয়েন করুক, সো দ্যাট আমাদের ওই টিমটার, দ্যাট পার্টিকুলার টিমের ভিতরে ওই এনার্জিটা যেন ফ্লো করতে থাকে। অ্যাটেন্ড ওয়ার্কশপ অ্যান্ড সেমিনার ওয়ার্কশপ গুলা, এটা হচ্ছে গিয়ে হচ্ছে সেলফ লার্নিং, যে বিভিন্ন রকম ওয়ার্কশপ সেমিনার আপনারা পার্টিসিপেট করছেন। কিছু আছে ইউনিভার্সিটি থেকে অ্যারেঞ্জ করে দেয়, আবার কিছু কিছু জায়গাতে আপনারা চেষ্টা করুন নিজে থেকে স্ট্যান্ড অ্যালোন, আপনার নিজেরাই চেষ্টা করুন সব ওয়ার্কশপ বা সেমিনারে পার্টিসিপেট করার। কিছু জায়গাতে যদি কিছু টাকা পয়সা খরচ করা লাগে সেটা করে করেন, বিকজ এবং ওগুলো যখন আপনি হাইলাইট করবেন তখন আমরা দেখবো যে আপনার লার্নিং কার্ভ, আপনার লার্নিং এনথুজিয়াজম বা আপনার লার্নিং অ্যাপিটাইটটা কিরকম। বিকজ আপনারা ফ্রেশার, একটা অর্গানাইজেশনে ঢোকার পরে যদি দেখি যে যেই ইন্ডিভিজুয়াল তাকে তার যদি লার্নিং অ্যাপিটাইট থাকে, তাহলে কিন্তু অর্গানাইজেশন তাকে প্রায়োরিটি দেয়। বিকজ একটা ফ্রেশারকে গ্রুম করার জন্য তার কিন্তু সেই লার্নিং অ্যাপিটাইট থাকা দরকার, আদারওয়াইজ কিন্তু অর্গানাইজেশন গ্রুম করতে পারে না। হ্যাঁ, মনে করবে যে না এর তো লার্নিং অ্যাপিটাইট নেই, নিজের থেকে শেখার কিছু নেই,
তাকে যতটুকু লার্নিং ইন্টারভেনশন দেওয়া হয় অতটুকুই করে। বিকজ জিপি, রবি, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা ওখানে কিন্তু অনেক লার্নিং ইন্টারভেনশন থাকে, সো দ্যাট পার্সোনাল গ্রোথ হয়, কালচারাল অ্যাডাপ্টেশন হয়, টেকনিক্যাল স্কিলস গ্রো করে। সো ওইগুলা আসলে কতটুকু নিতে পারবে সেটা কিন্তু ভ্যালু অ্যাড করে while selecting বা while shortlisting the CVs. Then বিল্ডিং নেটওয়ার্কস হচ্ছে কি এখানে আপনারা বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইভেন্টস গুলো থাকে, সেসব ইভেন্টস আপনারা পার্টিসিপেট করতে পারেন। বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মস আছে, দেখা যায় যে লিঙ্কডইন হতে পারে, আরো অনেক ইয়া আছে, সো ইভেন ফেসবুক হতে পারে। যেসব জায়গাতে আপনি দেখছেন যে প্রফেশনাল গ্রুপ আছে, ওইসব গ্রুপে অ্যাড হলে খুঁজে খুঁজে লোকজনদেরকে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, এবং ওইসব স্পেশালি লিঙ্কডইন এসবের ভিতরে আপনারা এঙ্গেজ থাকবেন। ওখানে আপনারা ইয়ে করলেন, আপনার বিভিন্ন রকম আর্টিকেল হোক, আপনার নিজের রাইট আপ হোক, বা কোনো একটা কনসেপ্ট হোক, বা আপনার কিছু অ্যাকমপ্লিশমেন্টস হোক, এগুলোকে কন্টিনিউ যেন পোস্ট করতে থাকে। তাহলে দেখা যাবে কি আপনারা যারা যারা প্রফেশনাল, যাদেরকে আপনারা আপনার নেটওয়ার্কের ভিতর নিয়ে আসছেন, তারা কিন্তু তাদের ওয়ালের ভিতরে আপনার এসব অ্যাক্টিভিটি দেখতে থাকে। এন্ড কখনো যদি সেই লোকটার কাছে কোনো একটা রিক্রুটার হতে পারে, তার কাছে যখন আপনার সিভিটা যাবে, তার মাথায় টপ অফ মাইন্ডের ভিতর কিন্তু থাকবে, আচ্ছা সে তো বেশ অ্যাক্টিভ লিঙ্কডইনে, এটা ইয়ে করে। সো দ্যাট ইন্ডিভিজুয়াল উইল বি কানেক্টিং হিমসেলফ ইনস্ট্যান্টলি উইথ ইউ। একটা পিস অফ পেপার থেকে দ্যাট কানেকশন মেক্স মোর ভ্যালু। দেন আপনাদের অ্যালামনাইদের যে আছে, বিশাল বড় অ্যালামনাই আছে আসলে, সো ওইটার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে। ওখান থেকে দেখবেন যে অনেক সিনিয়র বড় ভাই আছে যারা অলরেডি বিভিন্ন ভালো অর্গানাইজেশনে, ভালো রোলে জব করছেন, তাদের কাছে আপনারা তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন। এর ভিতর থেকে যাদের সাথে দেখবেন যে যারা ভালো গাইড করতে পারছে, সময় দিতে পারছে, তাদেরকে অ্যাজ এ মেন্টর হিসেবে আপনারা সিট করবেন তাদের কাছ থেকে, যেভাবে আমাকে একটু গাইড করে কিভাবে আমি ইয়ে করবো। সো ওনাকে যখন আপনি মেন্টর হিসেবে আপনি কনসিডার, আপনি একজন মেন্টর যখন একজনের সাথে এঙ্গেজ হয়ে গেলেন মেন্টর হিসেবে, তখন কিন্তু উনিও চেষ্টা করবে যে আপনাকে ডেভেলপ করার সাথে সাথে সে তার বিভিন্ন সার্কেলের ভিতরে আপনার সিভি বা আপনাকে প্রমোট করার জন্য। বিকজ অ্যাজ এ মেন্টর হিসেবে আমি তো চাবই যে আমি যাকে আমার যে মেন্টি আছে সে যেন এক্সেল করে। সো এটা সব মেন্টররাই তাদের অ্যাসপিরেশন হিসেবে রাখে। সো আপনাদের অ্যালামনাই হোক, বা ইভেন হতে পারে আপনার রিলেটিভস হতে পারে, আপনার ফ্রেন্ডস, সিনিয়র ফ্রেন্ডস হতে পারে, বা যে কোনো একজনকে অ্যাজ এ মেন্টর হিসেবে আপনি এঙ্গেজ করেন। তার কাছ থেকে বিভিন্ন সময় টিপস এন্ড ট্রিক্স নিতে থাকে, তার কাছ থেকে ইন্ডাস্ট্রির খোঁজ নিতে থাকে, তার কাছ থেকে নতুন কিছু জানার চেষ্টা করে, একটা অর্গানাইজেশনের কালচার কিরকম ভাবে হয় সেটা জানার চেষ্টা করে। মাঝে মধ্যে তার সাথে যদি সময় দেয়, তাহলে তার অফিসে গিয়ে একটা কফি খেয়ে আসে, দেখে আসে। সো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে একদম হ্যান্ডস অন একটা এক্সপিরিয়েন্স দিবে অ্যাবাউট এনি অর্গানাইজেশন। মোটামুটি অর্গানাইজেশন গুলোর সবগুলোই 19-20 থাকে, কালচারাল কিছু ডিফারেন্সেস থাকে। সো ইউ উইল গেট এন holistic idea about the culture. And সেই মেন্টরও তখন আপনার হয়ে আপনার এজেন্ট হিসেবে কাজ করবে টু প্রমোট ইউ টু ভেরিয়াস lucrative jobs বা lucrative opportunities যদি থাকে। সো একটা জব যখন আপনি অ্যাপ্লাই করছেন, আপনি সিভিটা আমি বলেছিলাম যে সিভিটা কাস্টমাইজ করা। সো জব ডেসক্রিপশনটা ভেরি কেয়ারফুলি করুন। ওখানে জব ডেসক্রিপশনের ভিতরে দেখবেন যে গতানুগতিক কিছু কথা লেখা থাকে, বাট এর ভিতরে কিছু 2-3টা পয়েন্ট থাকে যেটা আসলে রোলটাকে স্ট্যান্ডার্ড করে। হ্যাঁ, পরে দেখা যায় যে অনেক অর্গানাইজেশন হয়তো দেখে, যেমন ধরুন ফর এক্সাম্পল আপনারা শপআপ যেহেতু স্টার্টআপ, আমরা একটা টার্মিনোলজি ইউজ করি ভুকা। সো ভুকা এটা কিন্তু দেখা যায় যে সবাই হয়তো বাকিরা ইয়ে করছে, বাট ভুকার জন্য আমরা আবার এখানে একটা পার্সোনালিটি অ্যাসেসমেন্ট তো করি। তো আপনি যদি আগে থেকে ভুকা সম্পর্কে জানেন, ভুকা ইজ ভেরি টার্ম ইউজড ইন দ্য স্টার্টআপ ইন্ডাস্ট্রি। সো সেটা হচ্ছে গিয়ে, কারণ একটা স্টার্টআপ কিন্তু ভেরি ভার্সেটাইল থাকে, ভেরি ভোলাটাইল থাকে, ভেরি আনসার্টেনিটি থাকে। দেন
ওখানে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি অনেকের নিজস্ব থেকে অনেক বেশি অ্যাকাউন্টেবিলিটি নিতে হয়। সো অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ওখানে ভেরি ফ্লুইড থাকা লাগে। তো এই জিনিসগুলো যখন আপনি দেখবেন, তো আপনার রেজুমিটাকে ওভাবে রেডি করা যে আপনি ভেরি কি বলে এটাকে ফ্লুইড মানে ফ্লুইড থাকতে পছন্দ করে। কোনো রকম চ্যালেঞ্জেস যদি আসে সেটাকে নেভিগেট করার জন্য ইউ কাস্টমাইজ ভেরিয়াস মেথডস। সো ওই ধরনের জিনিসগুলোকে আপনি যখন হাইলাইট করবেন তখন একজনের চোখে পড়বে যে আচ্ছা ঠিক আছে, সো এখানে আমরা এরকম চাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছি যে সে মোটামুটি হাইলাইট করেছে যে সে কিন্তু অ্যাডাপ্টেবল, সে কিন্তু ভেরি ফ্লুইড, তার লার্নিং অ্যাজিলিটি ভালো, সে তার ভিতরে পেশেন্স আছে, তার ভিতরে স্টেডফাস্টনেস আছে। সো ওই জিনিসগুলো যদি হাইলাইট করে তখন দেখা যায় যে এই যে যখন স্টার্ট আপে যাবে তখন স্টার্ট আপ কিন্তু এই ধরনের রিসোর্সকে বেশি প্রায়োরিটি দেয় দেন ধরো মেবি গ্রেড ভালো বা এরকম কেউ। সো কাস্টমাইজ ইউর সিভি অ্যান্ড দেন জব স্পেসিফিক কিওয়ার্ডস। একটা জবের ভিতরে কিন্তু স্পেসিফিক বেশ কিছু কিওয়ার্ড থাকে। এখন কারেন্টলি যেরকম আমি যখন রবিতে ছিলাম, রবিতে আই ওয়াজ দ্য এইচআর বিজনেস পার্টনার অ্যান্ড ডিজিটালাইজেশন। আমি রবি রিক্রুটমেন্টের ডিজিটাইজেশন পার্টটা দেখেছি। সো রবিতে এখন কিন্তু রবির ভিতরে আপনার ধর মেশিন লার্নিং, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ইউজ কেস গুলো ডিপ্লয় করা হচ্ছে এইচআর সিস্টেম গুলোতে। সো আমাদের যেটা রবির যেই রিক্রুটমেন্ট পোর্টাল, এখানে দেখবেন যে কিছু কিছু কিওয়ার্ড দেওয়া থাকে। সো যখন ওই অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেমে কেউ একজন জব অ্যাপ্লাই করে, সো ওই কিওয়ার্ড গুলোর উপর বেস করে, এখনো ধরেন দিস ইন দ্য আর্লিয়ার স্টেজ, ইভেন্চুয়ালি ধরে এটা আরো অ্যাডভান্স হবে। সো কিওয়ার্ডস এর উপর বেস করে ওরা, কারণ সিভি হয়তো একটা জব পোস্টের জন্য 700-800 সিভি পড়ছে, তো একটা রিক্রুটারের আসলে 700-800 সিভি গো থ্রু করা পসিবল হয় না। সো অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেমের ব্যাকএন্ড থেকে একটা সিভি মানে একদম সিভি পাশে হচ্ছে গিয়ে তার ম্যাচিং এর একটা স্কোর ডিপেন্ড করে, এবং সেগুলো হচ্ছে কি কিওয়ার্ড বেসিস। আপনার সিভির ভিতরে যদি ওই কিওয়ার্ড গুলো থাকে তাহলে হচ্ছে গিয়ে এই সিভিটা আপনার তখন বেশি নাম্বার পাবে, এবং ওই নাম্বার অনুযায়ী দেখা যায় রিক্রুটার ওখান থেকে সিভি গুলো ডাউনলোড করে হায়ারিং ম্যানেজারের সাথে শেয়ার করে। কারণ বুঝতে পারছেন অনেক এতগুলা সিভির ভিতর থেকে আসলে সব সিভি গো থ্রু করে করে বের করা ভেরি টাইম কনজিউমিং, অ্যান্ড ইফ টাইমটাকে আপনি যদি মনিটাইজ করেন দেন ইটস অলসো কস্টলি অ্যাফেয়ার। সো এখানে টেকনোলজিক্যাল কিছু ইন্টারভেনশন আনা হয়েছে। আপাতত এখন হচ্ছে কিওয়ার্ড বেসিসে এই এটিএস গুলোতে লেভারেজ নেওয়া হচ্ছে। সো ওখানে কিন্তু এই জন্য বলছি জেডিটা পড়ে যেটির ভিতরে দেখবেন যে কিওয়ার্ড গুলো বলা থাকবে, ম্যাটল্যাব এর কথা বলা থাকতে পারে, বা আপনার সি প্লাস এর কথা বলা থাকতে পারে, পাইথনের কথা বলা থাকতে পারে। সো ওইগুলোকে আপনাদের কিওয়ার্ডের ভিতরে ইনক্লুড করে নিয়ে আসুন। সো লাস্ট হচ্ছে কি, সো এখনকার দিনে দেখা যায় কি যে এখানে বলি যে যেরকম এখন আমাদের চ্যাট জিপিটি আছে, আদার ওপেন এআই সোর্সেস আছে, যেগুলা দিয়ে হয়তো এই জিনিসগুলোকে আসলে কাউন্টার করা যেতে পারে। যেরকম রিক্রুটারও যেভাবে এই জিনিসগুলোকে আনার চেষ্টা করছে, যেরকম রবিতে আমরা লাস্ট যেটা একটা জিনিস ট্রাই করছিলাম সেটা হচ্ছে গিয়ে ভার্চুয়াল ইন্টারভিউ, যে আপনি কম্পিউটার ভিশন দিয়ে আমরা আসলে ট্র্যাক করা যে একটা কিছু কোয়েশ্চেন করলাম, একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন করলাম, সেই ক্রিটিক্যাল কোয়েশ্চেন্সে তার ইমোশনাল কিউজ গুলাকে আসলে কম্পিউটার ভিশন দিয়ে আইডেন্টিফাই করা, এবং সেটার উপর বেস করে তার ইমোশনাল স্ট্যাটাসটাকে আসলে প্রজেক্ট করা ইন্টারভিউয়ারদের কাছে। সো এরকম বেশ কিছু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এখন ইভেন্চুয়ালি ইন্টিগ্রেটেড হচ্ছে, যেগুলো হয়তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অলরেডি হয়ে গেছে বা টেস্ট পর্যায়ে আছে। বাংলাদেশেও ভালো ভালো কোম্পানি যেগুলো আছে, যেগুলোতে হয়তো টেকনোলজিক্যাল অ্যাডভান্স, তারা এগুলো ডিপ্লয় করছে। সো ওগুলোর সাথে সাথে আপনাদের নিজেদেরকেও আসলে রেডি করতে হবে, এবং এটার জন্য আপনাদের কাছে যথেষ্ট পরিমাণে টুলস আছে, যথেষ্ট পরিমাণে এআই টুলস আছে, যথেষ্ট পরিমাণে ফ্রি সিভি
রাইটিং টুল আছে, এটিএস এর জন্য অপটিমাইজ সিভি রেডি করে দিবে। হয়তো আপনি এরকম আমি দেখলাম টুল যেখানে আপনি ওই জব পোস্টটা দিলে পরে এবং আপনার রেজিউমি দিলে পরে ওই রেজিউমিটাকে সে ওই এটিএস এর সাথে যেন এটিএস এ স্ট্যান্ড আউট করে ওই রকম একটা ফরম্যাটিং এ বা ওইভাবে ওয়ার্ডিং গুলা কন্টেন্ট গুলাকে সাজায় ওই আপনার রেজিউমিটাকে রিফ্রেশ করে দিচ্ছে। সো টেক হেল্প অফ দোজ থিং অ্যাজ ওয়েল। যেহেতু আপনারা ইঞ্জিনিয়ার, ইউ নো বেটার দিস থিংস, দিস টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস। সো দ্যাটস মোর অর লেস আমার আসলে আজকের সেশন। সো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, ওপেন টু অ্যান্সার। থ্যাংক ইউ তানজিব ভাই, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে, 15 মিনিট টাইম দেওয়া হলো, তোমরা কোশ্চেন করতে পারো। থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন নেই কি? লাস্ট স্লাইডটা কি আরেকবার দেখানো যাবে? এটা তো এখন আসসালামু আমি আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার। আন্ডার গ্রেডের জন্য যদি এখন বাইরে যাওয়ার কোনো অপশন থাকে তাহলে কি ভালো হবে এটা? আন্ডারগ্রাডদের জন্য বাইরে যাওয়ার অপশন এখন এখন যদি আমি বলি কি এটাকে এখন হচ্ছে গ্লোবালাইজ হয়ে গেছে বাংলাদেশ বা এটা সবাই গ্লোবালাইজেশনটা অনেক বেশি হয়েছে। আন্ডারগ্রাডদের জন্য বাইরে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই যেতে পারে। বিকজ দেখা যায় যে আমাদের আমি আমি যদি বলি যে আমাদের দেশে আসলে সব ধরনের পড়াশোনা, যদি আপনার অ্যাসপিরেশন থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কোন দিকে আমি আসলে জানি না, মেবি হয়তো আপনার অ্যাসপিরেশন থাকছে অটোমোবাইল ডিজাইন বা অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং। সো ম্যানুফ্যাকচারিংটা আমার দেশে নাই। সো সেক্ষেত্রে আপনার যদি ওই রকম ক্যারিয়ার অ্যাসপিরেশন থাকে, ইউ শুড পারসু দ্যাট হায়ার স্টাডি অ্যাব্রড। এবং সত্যি কথা বলতে আমাদেরও, আমরা যেরকম রবিতে যখন ছিলাম বা আমার ইভেন শপথে, আমরা বেশ কিছু ইউনিভার্সিটি থেকে আমরা ক্যাম্পাস অ্যাক্টিভেশন বা ক্যাম্পাসে বিভিন্ন রকম ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মাধ্যমে বেশ কিছু ফ্রেশ গ্রাজুয়েটদেরকে হায়ার করেছিলাম। ইভেনচুয়ালি দেখা যায় যে এখানে একটু এক্সপিরিয়েন্স গেইন করে তারা বাইরে হায়ার স্টাডিজের জন্য চলে যায়। বিকজ দেখা যায় যে আসলে ওই অ্যাসপিরেশনটা ম্যাচ করতে পারে না। একটা সার্টেন জায়গায় যাওয়ার পরে, একটা সার্টেন সময় পার হওয়ার পরে আসলে ওই অ্যাসপিরেশনটা তাকে এর সাথে বাংলাদেশে হয়তো ওটা ফিট করতে পারে না। সো দে সিক হায়ার স্টাডিজ ইন অ্যাব্রড, বিকজ ওখানে হয়তো ওই অপরচুনিটিস গুলো থাকে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি। আচ্ছা ভাইয়া, যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, এর পাশাপাশি যদি কোডিং এর বিষয়টাতে যদি নিজেকে প্রো করতে চাই, আহ, পরবর্তীতে জব ফিল্ডে কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কোডিংটাকে বেশি কাজে লাগবে? দেখেন এখন কোডিং দিয়ে আপনি ধরুন ফর এক্সাম্পল এখন প্রচুর পরিমাণে আপনার ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ হচ্ছে। এখন আপনি কোডিংটা কি হিসেবে কাজ লাগাতে চান? অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে, নাকি ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে, নাকি ফুল স্ট্যাক ডেভেলপার, নাকি আপনি ডেটা নিয়ে কাজ করতে চান, সেটার উপর ডিপেন্ড করছে। বাট হ্যাভিং অ্যানাদার হার্ড স্কিল, আপনার তো একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দ্যাটস এ হার্ড স্কিল ইউ হ্যাভ, দ্যাটস এ টেকনিক্যাল স্কিল আপনার আছে। এটার সাথে আপনি যদি আরেকটা টেকনিক্যাল স্কিল অ্যাকোয়ার করেন, হোয়াই নট? আপনার তখন সেই সুযোগটা থাকছে যে মেবি আপনি হয়তো পাইথন নিয়ে কাজ করছেন, পাইথন নিয়ে ইয়ে করছেন, ওখানে বিভিন্ন কম্পিটিশনস আছে, রেড হ্যাট ইয়ে সার্টিফিকেশন আছে। তো ওগুলা যখন আপনি করতে থাকবেন এবং আপনি একটা সময় পরে যদি ওখানে আপনার ক্যারিয়ারটাকে পিভট করে ওই সেক্টরে নিয়ে যান, অবভিয়াসলি ইউ উইল হ্যাভ দ্যাট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। প্লাস হচ্ছে যে আপনি ধরেন আরেকটা টেকনিক্যাল স্কিল থাকলে আপনি, অনেক সময় দেখা যায় যে অনেকে
চাকরি করতে চায় না। সো তারা তখন এসব ইয়ে করতে পারে, যেটাকে বলে আমাদের ফ্রিল্যান্সিং করতে পারে। সো দ্যাটস অলসো এ বিগ স্পেস টু hone your technical skills. আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। স্যার এর আগের স্লাইডটা একটু দেখানো যাবে? স্যার এই যে ইউজ জব স্পেসিফিক কিওয়ার্ডস, এইটা অ্যাকচুয়ালি আরেকবার একটু বলবেন? এটার মানে আমি একটু আচ্ছা বুঝতে পারিনি। আচ্ছা, আমি আবার বলছি। সো আমরা যেরকম রবিতে, হ্যাঁ, আমি আমার প্রিভিয়াস একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স থেকে, রবিতে আমাদের যখন একটা জব পোস্ট করি, ওখানে বেশ কিছু কিওয়ার্ডস আছে। হ্যাঁ, কিওয়ার্ডস গুলো আমরা সিলেক্ট করেছি, বিভিন্ন রোলের সাথে কিওয়ার্ডস গুলো চেঞ্জ হয়। ফর এক্সাম্পল, মার্কেটিং এর জন্য হয়তো আমরা কিওয়ার্ডস দেখি যে বিটিএল বা এটিএল। হ্যাঁ, সো দিস আর মার্কেটিং এর স্পেসিফিক কিছু কম্পিটেন্সি বা স্কিল, তো ওইগুলা দিচ্ছি। ইয়ার জন্য ফর এক্সাম্পল ধরেন প্রোগ্রামারের জন্য জাভা, C++, বা MySQL, বা ধরেন MATLAB, বা এরকম কিছু কিওয়ার্ডস দিয়ে দিই, যে এই কিওয়ার্ডস গুলা আপনার রিজিউমিতে, এগুলো হচ্ছে গিয়ে আমরা যখন জব পোস্টটা করি এই কিওয়ার্ডস গুলা দিয়ে দিই জব পোস্টের ভিতরে। তখন যখন আপনি ওখানে যখন আপনি অ্যাপ্লাই করবেন, ওখানে তো একটা জব পোর্টাল আছে, সেই পোর্টালে গিয়ে আপনি আপনার সিভি আপলোড করবেন এবং কিছু কিছু আপনার ইনপুট দেওয়া লাগবে। তো আপনার যে অ্যাকমপ্লিশমেন্ট বা আপনার স্কিল, ওখানে আপনি এই জিনিসগুলো যদি দেন, তখন ওই সিস্টেম কি করে, এই কিওয়ার্ডস গুলোর সাথে আপনার সিভির ভিতরে ম্যাচ করে দেখে যে আপনার সিভির ভিতরে এই কিওয়ার্ডস গুলো আছে কিনা, আপনার স্কিলের ভিতরে আছে কিনা, আপনার কোনো অ্যাচিভমেন্টস এর ভিতরে আছে কিনা, আপনার কোনো অ্যাকমপ্লিশমেন্টস এর ভিতরে আছে কিনা। সো যখন এই কিওয়ার্ডস গুলো ম্যাচ করে যায়, ওই ম্যাচিং এর উপর বেস করে সিভিটা আপনার ধরেন 100 বা 200 সিভি পড়লো, র্যাঙ্কিং করে উপরের দিকে, যার যত বেশি কিওয়ার্ড ম্যাচ করবে তার র্যাঙ্কিংটা তত উপরের দিকে থাকবে। সো ওখানে অনেকগুলো ক্রাইটেরিয়া দিয়ে দেয়, বিকজ যে বললাম রিক্রুটার হয়তো টাইমটাকে একটু অপটিমাইজ করতে যাচ্ছে, সেই জন্য টেকনোলজির ব্যবহার নিচ্ছে। ওখানে রেজাল্টের একটা ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে, এসব কিওয়ার্ডস এর একটা ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে, আপনার অন্য কোনো ইয়ে থাকলো লোকেশন স্পেসিফিক বা আরো বেশ কিছু ক্রাইটেরিয়া সেট করা যায়। ওই ক্রাইটেরিয়া গুলো সেট করে দিলে পরে ওইটার উপর বেস করে সিভি গুলাকে একটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় ফেলে সিস্টেম, এন্ড দেন ওই লিস্টটা হচ্ছে গিয়ে রিক্রুটার দেখে। সো রিক্রুটার ইনিশিয়ালি প্রথম হয়তো দেখা যায় যে প্রথম 15-20টা সিভি ওখান থেকে নামায় ওইগুলোর ভিতর থেকে দেখে হয়তো 5-6টা সিভি শর্টলিস্ট করে হায়ারিং ম্যানেজারকে দিয়ে দেয়। সো দ্যাটস ওয়াই এই জব স্পেসিফিক কিওয়ার্ডসটা ভেরি ইম্পর্টেন্ট। জবের ভিতরে দেখবেন জিপি, রবি, বাঙালি বা নেসলে, ইউনিলিভার, ওদের সিভির ভিতরে কিছু কিওয়ার্ডস দেওয়া থাকে, বা আপনার কাছে কিছু, ওগুলো হয়তো আপনি ব্লাইন্ড আইতে দেখতে পারবেন না, বুঝবেন না যে এইগুলো কিওয়ার্ড, স্পেসিফিক কিওয়ার্ডস লিখে লিখে দেওয়া থাকবে না, ওগুলো যেটির ভিতরে বলা থাকবে যে এই এক্সপিরিয়েন্স উইল গেট প্রায়োরিটি। হ্যাঁ, মেবি হতে পারে যে আপনার যেটা বললাম যে পাইথন স্কিল উইল গেট প্রায়োরিটি। সো তার মানে হচ্ছে কি দে আর লুকিং, এই পাইথনটা ইজ এ কিওয়ার্ড। ওইটা যদি আপনার ইয়ে থাকে যে আপনি পাইথনে আপনার স্কিল ইজ 8/10, তাহলে ওই যে পাইথনটা পিক করে সে আপনার সিভিটাকে উপরের দিকে নিয়ে আসবে। আচ্ছা স্যার, তাহলে আমি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমার তাহলে কোন জব স্পেসিফিক কিওয়ার্ডস গুলো আমার সিভিটাকে এনলাইটেন করবে সেটা আপনার জেডির আপনার উপর, মতে? সেটা আপনার জেডির উপর বেস করে, জেডির উপর বেস করে ইয়ে করা, মানে আপনার জেডির উপর বেস করে আসলে কিওয়ার্ডটাকে আপনার ইয়ে করে নিতে হবে। বাট ধরুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তো আপনার ধরুন আমি ধরুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যারা আছে তারা কি কি জব, মানে ধরুন আপনার পড়াশোনার সাথে কি কি ধরনের জব থাকতে পারে। একটা থাকতে হবে ডিজাইন, জি স্যার। ধরেন আপনার প্রোডাকশন ইয়ার ডিজাইনিং করা। সো ওই জি ডিজাইনিং করার জন্য আপনাদের কি করা লাগে, আপনাদের ক্যাডে মনে হয় এক্সপার্টিস লাগে, রাইট? জি জি সো দেখা গেল যে আপনার ক্যাড, সো আপনার ওখানে হয়তো দেখা যাবে যে ক্যাডের এক্সপিরিয়েন্স উইল হ্যাভ অ্যাডেড অ্যাডভান্টেজ। সো আপনার সিভির ভিতরে আপনার ক্যাডের একটা ইয়ে রাখতে হবে যে আপনি ক্যাডে এক্সপার্ট, আপনি বা আপনার ক্যাডে আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি ক্যাডে ডিজাইন করেছেন। সো জি এরকম কিছু জিনিস আপনার উল্লেখ থাকতে হবে। জি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে।
স্যার স্যার জি। আপনি বলেছিলেন হচ্ছে অনেক মানে স্টুডেন্টদের পেট প্রজেক্ট থাকে, এই পেট প্রজেক্ট সম্পর্কে যদি একটু ইলাবোরেটলি বলতেন, পেট কেমন টাইপ প্রজেক্ট প্রজেক্ট একটা মেকানিক্যাল ওকে, ইঞ্জিনিয়ারিং এর জন্য। রাইট। সো আপনাদের আসলে কি দেখেন, মানে আপনার ফ্রেশার যারা, আপনাদের তো সেই জব এক্সপিরিয়েন্স বা ওইটা নাই। সো আপনাদের আসলে পেট প্রজেক্টটা হচ্ছে গিয়ে, আপনার একটা পেট প্রজেক্ট থাকতে পারে, আপনার একটা রোবোটিক্স নিয়ে একটা পেট প্রজেক্ট করতে পারে। যে আপনি হয়তো একটা আপনার হয়তো একটা maybe একটা রোবট বানাচ্ছেন, যেটা দিয়ে হয়তো পুকুরের যে ময়লা আছে সেগুলোকে হয়তো ফিল্টার করবে, সেগুলোকে হয়তো ফিল্টার করে নিয়ে আসতেছে। এটা হয়তো আপনারা কয়েকজন মিলে একটা পেট প্রজেক্ট হিসেবে, এটা ধরেন কোনো কম্পিটিশনের জন্য না, এটা ইউনিভার্সিটি কোনো প্রজেক্টের জন্য না, এটা আপনার নিজের, আপনি নিজের চেষ্টা করতেছেন যে এরকম একটা জিনিস আপনার করা। সো এটা আপনি হাইলাইট করলেন, এইটা তখন ধরেন একজন রিক্রুটার দেখবে কি যে আপনার নিজের একটা পেট প্রজেক্ট আছে। সো ধরেন আপনার মতো একজন ইঞ্জিনিয়ারকে হায়ার করবে কোনো একটা ইয়েতে, মেবি আমাদের যেসব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে বা যেসব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যেসব ইয়ে আছে। সো ওখানে যখন দেখবে যে আপনার একটা পেট প্রজেক্ট আছে, তখন ইট উইল গিভস এ ফিলিং দ্যাট ইউ আর ভেরি মাচ প্যাশনেট অ্যাবাউট ইউর ওয়ার্ক। আপনার কারণ আপনার এই ধরনের প্রজেক্টে কখন আপনি ইয়ে করবেন, যখন আপনার ওই কাজটার প্রতি প্যাশন থাকবে। হ্যাঁ, যার যেটা সো যখন প্যাশন থাকবে এবং আপনি ওই ধরনের কাজে, আপনি ধরেন রোবোটিক্স রিলেটেড, সো আপনার মেবি হতে পারে রোবোটিক্স রিলেটেড কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করেছেন। তো ওখানে যদি আপনার এরকম রোবোটিক্স নিয়ে বা ধরেন কোনো অটোমেশন নিয়ে আপনার একটা পেট প্রজেক্ট থাকে এবং সেটাকে হাইলাইট করে, তখন অবভিয়াসলি আমার মাথার ভিতরে আসবে অ্যাজ এ রিক্রুটার, ইউ আর ভেরি মাচ প্যাশনেট অ্যাবাউট ইউর ওয়ার্ক। সো আমি এরকম একজন লোককে অবভিয়াসলি অনবোর্ড করবো, বিকজ আপনি নিজের টাইম, অনেক আপনার যে ফ্রি টাইম, সেখানেও আপনি আপনার কাজের ভিতরে এঙ্গেজ করছেন, যেটা হয়তো আপনার পেড প্রজেক্ট আকারে আপনি এটাকে দেখতে করছেন। তো এটা হয় কি, রিক্রুটারদের বা হায়ারিং ম্যানেজারদের জন্য এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ইয়ে হয় বাকিদের ভিতর দেখে। যদি কারো যদি পেড প্রজেক্ট থাকে, তাহলে ইট গিভস যে দ্যাট ইন্ডিভিজুয়াল ইজ ভেরি প্যাশনেট অ্যাবাউট হিজ অর হার ওয়ার্ক। স্যার জি। স্যার সাপোজ স্যার একটা প্রজেক্ট আছে আমার কাছে এখন। হুম। স্যার আমি প্রজেক্টটা তো মনে করেন আমি এখন এটা রিকগনাইজ করার জন্য মানে কোন স্টেপে যাব, যে মানে আমি প্রজেক্টটা বানাইলাম, পরবর্তীতে জব ফিল্ডে দেখাইতে হলে আমার একটা সার্টিফিকেট বা এমন একটা কিছু দিতে হবে যে আমি প্রজেক্টটা বানাইছি তার প্রুফ, এটা যে আমি কম্পিটিশন করছিলাম বা এটা করছিলাম। খুব তো ভালো এটার জন্য যেহেতু। ইজিয়েস্ট ওয়ে কোনটা? আচ্ছা, সো আপনি মেবি হতে পারে যে এটা আপনি পেড প্রজেক্ট আকারে একটা পেড প্রজেক্ট করে এটার সাথে ধরেন কোনো কম্পিটিশনে নিয়ে গেলেন, কম্পিটিশনে, সো ওইখান থেকে একটা আপনি পান যে একটা কম্পিটিশনে এই প্রজেক্টটা আপনার পেড প্রজেক্ট ছিল, এটাই আপনি এই কম্পিটিশনে প্রমোট করেছেন। অথবা হতে পারে যে এটাকে আপনি কোন একটা পেপারের ভিতরে একটা কোনো জায়গাতে আর্টিকেল আর্টিকেল হিসেবে আপনার পেড প্রজেক্টের কোনো একটা আর্টিকেল হিসেবে আপনি পাবলিশ করলেন, ওটা ব্লগের ভিতরে এটা দিল, বা এটা নিয়ে কোনো একটা ভিডিও করলেন। সো দেয়ার আর লট অফ থিংস যেটার ভিতরে আপনি হয়তো এটা। সো আমি যে একটু আগে প্রথম দিকে বলছিলাম যে আপনাদের অনেক সময় অনেকে ওয়েবসাইট নিজেরা একটা ডোমেইন কিনে একটা ওয়েবসাইট থাকতে পারে, এই ওয়েবসাইটের ভিতরে এটা আপলোড করে দিন, বা আপনার নিজের কোনো একটা পেজ থাকবে, ওই পেজের ভিতরে আপলোড করে দিলেন। সো ওইভাবে আপনি জিনিসটাকে আসলে, এবং ওইটা তখন আপনি ইয়েটা শেয়ার করলেন আপনার সিভিতে, যে দিস মাই পোর্টফোলিও। সো এটা দেখলো, দেখে এটা মানে দ্যাট দ্যাট অলসো গিভস দ্যাট রেকগনিশন যে আপনি এটা করেছেন। স্যার একটা কোয়েশ্চন ছিল। আমাদের অনেকেরই অনেক সময় গ্রাজুয়েশনের পর ইয়ার গ্যাপ হয়ে যায় অনেকটা। তো ওই ক্ষেত্রে আমরা একটা প্রফেশনাল সিভিতে ইয়ার গ্যাপটাকে কিভাবে আমরা পজিটিভলি প্রেজেন্ট করতে পারি? ওকে, ফ্যান্টাস্টিক। সো ইয়ার গ্যাপ যেটা আছে সেটাকে আমি এর আগে আমি বলেছিলাম যে আপনাদের ভলেন্টিয়ারি কোনো একটা কাজে আপনারা এঙ্গেজ হয়ে যান। হ্যাঁ, এটা মেবি হতে পারে যে আপনি আসলে ফুল টাইম কাজ করছেন না, আপনি কাউকে গিয়ে সময় দিচ্ছেন, তার আপনার কোনো ফ্রেন্ডের, সে হয়তো চেষ্টা করছে, তাকে সময় দিবেন। সো কোনো একটা ভাবে আপনি নিজেকে একটা ভলেন্টিয়ারি কাজে ভিতরে এঙ্গেজ করে দিন। কোনো একটা ইনস্টিটিউশন হতে পারে, কোনো একটা সোশ্যাল সার্ভিস হতে পারে, যে কোনো হবে। সো উইদাউট পে আপনি হয়তো সেখানে আহ, আপনি হয়তো আপনার মেধা বা ইয়ে দিন। ইভেন এটা বিজনেস হতে পারে, কোনো একটা বিজনেসে গিয়ে আপনি হয়তো কেউ একজন আপনার কোনো একটা ফ্রেন্ড হয়তো একটা ফেসবুক পেজ খুলছে, যেটার ভিতরে হয়তো টি শার্ট সেল করছে, সেখানে আপনি হয়তো সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশন নিয়ে কাজ করবেন। সো ওইভাবে করে ওইটাকে হাইলাইট করে দিন যে আমি আমার ফ্রেন্ডের বিজনেসের ভিতরে এরকম একটা স্টার্ট আপকে আমি টেকনিক্যাল, অ্যাজ এ টেকনিক্যাল পার্টনার হিসেবে তাকে আমি হেল্প করছি ইয়ে হিসেবে।
দেন ওইটা টেনিউরটা দিয়ে দিই। স্যার অনেক সময় দেখা যায় আমরা গ্রাজুয়েশনের পর অনেক স্টুডেন্টই দেশের বাইরে যাওয়ার জন্য অনেক ট্রাই করে, বাট একটা সার্টেন টাইম পর লাইক 8 থেকে 12 মাস যাওয়ার পর অনেকে হাল ছেড়ে দেয়। বাট ওই টাইম রেঞ্জের মধ্যে কেউ কোনো কিছুর সাথে ইনভলভ থাকে না। তো ওই ক্ষেত্রে কি আমরা কোনোভাবে এটাকে পজিটিভলি দেখাতে পারি? কোনো ওয়ে আছে কি? দেখেন, যখন আপনি বলবেন মানে এটাকে আপনার কোনো না কোনো হয়েছে, আমি যেটা বললাম যে আপনি ওই সময় আপনি দরকার হলে কোনো সোশ্যাল ওয়ার্কের সাথে এঙ্গেজ হন, সেটাকে আপনি হাইলাইট করেন। আপনার এলাকার কোনো একটা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, বা কিছু না কিছু আপনার হয়তো মানে যখন আপনি বলতেছেন যে আমি বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছি, এন্ড দেন বাইরে যাওয়ার সময় আমি এতটা সময় এখানে এঙ্গেজ হলাম, এন্ড দেন আমি এখানে ফেল হলাম। সো বাইরে যাওয়ার জন্য তো আপনার আসলে ফুল টাইম এফোর্ট দেওয়ার দরকার নেই। বাইরে যাওয়ার জন্য আপনি ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করবেন, ওখান থেকে আপনি যদি ইয়ে পান, স্পন্সরশিপ পান, বা ওখান থেকে ইনভিটেশন লেটার পান, তারপর হচ্ছে ভিসা প্রসেস করবেন। সো এটার জন্য কিন্তু ফুল টাইম আপনার, যদি বলেন যে এটার জন্য ফুল টাইম 6 মাস 8 মাস ধরে দৌড়াদৌড়ি করছি, তখন কিন্তু এটা তখন মনে হবে যে আপনার আসলে ইউ ডিডন্ট হ্যাভ এনি প্ল্যান বি। আপনার বাইরে না যাওয়া হইতেই পারে, এবং আপনার প্ল্যান বি যদি না থাকে, দ্যাট অলসো গিভস এ ইয়ে যে আপনি তার মানে সে 6 মাস ধরে এটা নিয়ে করলো, এবং সাকসেসফুলও হলো না। সো দ্যাটস হয়তো এটা আপনাকে নিয়ে কোশ্চেন করবে। সো এটাকে আপনি বেস্ট পসিবল ওয়েতে আপনি ইয়ে করতে পারেন যে যেহেতু আমি ওখানে এর ভিতরে আপনি যেটা হতে পারে, আপনি কোনো আপনার ধরেন আপনি বাইরে যাচ্ছেন, ভালো কথা, আপনার টেকনিক্যাল কোনো স্কিল আপনি ইয়ে করেন, ইউডেমিতে একটা কোর্স করে ফেলেন, বা আপনি ধরেন বাংলাদেশেও অনেক বিভিন্ন ইয়ে হয়, সেগুলো বলেন যে আপনি বলেন যে আমি এখানে আমার লার্নিং কার্ভটাকে আমি বড় করেছি, আমি এই সময় বিভিন্ন রকম ট্রেনিং করেছি, সেলফ লার্নিং এর উপর আমি কনসেন্ট্রেশন দিয়েছি, অ্যাপার্ট ফ্রম ট্রাইং অ্যাব্রড। হ্যাঁ, সেটাও কিন্তু একটা পজিটিভ রিমার্ক হিসেবে থাকে যে আপনি বাইরে যাওয়ার চেষ্টা করতেছেন, সাথে সাথে আপনার নিজের স্কিলটাকে ডেভেলপ করতেছেন, একটা সফট স্কিলের উপর ট্রেনিং করবেন, একটা লিডারশিপের উপর ট্রেনিং করবেন, একটা কমিউনিকেশন স্কিলের উপর ট্রেনিং করবেন, সেগুলোকে হাইলাইট করে। দেখবেন যে ফেসবুক সরি গুগলের বেশ কিছু সার্টিফাইড ট্রেনিং আছে ফ্রি অফ কস্ট, সেগুলা করে সার্টিফিকেট নেয়, ইউডেমিতে 2-1টা কোর্স করবে। তো সেগুলোকে তখন আপনারা হাইলাইট করতে পারেন, এবং ওই যেগুলো করতেছেন ওগুলো দেখা গেলো আপনি হায়ার স্টাডিজে গেলেন, ওইটা তো কাজে লাগতে পারে, ওইটার সাথে মিলে আপনি সেগুলোও করবেন। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু থ্যাংক আলাইকুম ইউ। ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। বলবো? আর কোনো কোশ্চেন আছে? জি জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। জি, আমি মার্সি। আমার হচ্ছে দুইটা কোশ্চেন ছিল আর কি। একটা হচ্ছে কিওয়ার্ড রিলেটেড, যে তো কিছুক্ষণ আগে বললেন যে হচ্ছে জব জব রিলেটেড কিওয়ার্ড এরকম। তো আমরা হচ্ছে যখন এআই বা হচ্ছে চ্যাটজিপিটি তে কোনো কিছু লেখাই, এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের ডিসকাশন থেকে শুরু করে এসওপি লেখা বা অন্য যে কোনো ক্ষেত্রে আর কি, তো হচ্ছে চ্যাটজিপিটি বা এআই হচ্ছে একটা নির্দিষ্ট কিছু কিওয়ার্ড ফলো করে। তো আমরা যদি সিভির ভিতরে আমরা কোনো এমন চ্যাটজিপিটির কোনো হেল্প নেই, এবং যদি হচ্ছে এসব কিওয়ার্ড যদি থাকে, তো এগুলো কি কোনো ডিমেরিট পয়েন্ট হিসেবে অ্যাড হবে কিনা? আর সেকেন্ড কোশ্চেনটা ছিল হচ্ছে, আমি অনেক জায়গায় শুনেছি যে সিভি আর রেজিউমি সেম জিনিস না, সিভি হচ্ছে এমএস ওয়ার্ডে লিখতে হয়, রেজিউমি 1 পেজে হয়, এমন কিছু, এগুলা নিয়ে যদি একটু বলতেন আর কি। সিভি তো সিভি আজকাল আচ্ছা, আমি আপনার সেকেন্ড কোশ্চেনটা দিয়ে প্রথমে যাই। সিভি রেজিউমি, সিভিটা হচ্ছে মোর ডিটেইল। হ্যাঁ, সিভিটা হতে পারে একটা মোর ডিটেইল, এটা হচ্ছে গিয়ে আপনার এর ভিতরে আরো অনেক ডিটেইল আকারে লেখা থাকে। আর রিজিউমিটা এটা হতে পারে আপনার কোনো একটা রিসার্চের জন্য, বা কোনো ইউনিভার্সিটিতে আপনার ক্যারিয়ার প্রোফাইলটাকে ইয়ে করার জন্য, সেই জন্য আপনি হচ্ছে সিভি দিচ্ছেন, কারিকুলাম দিতে। আর রিজিউমিটা হচ্ছে মোর কনসাইজ, এবং ইটস ভেরি মাচ কাস্টমাইজেবল, যে রিজিউমি আপনার প্রতিটা জবের সাথে যেন ম্যাচ করে, ওইটাকে বলা হচ্ছে রিজিউমি। আর সিভিটা হচ্ছে কি, ইটস মোর লাইক ইউর প্রোফাইল। দেখবেন যে অনেক বড় বড় ইয়ে থাকে, তারা হচ্ছে গিয়ে একই রকম, তাদের যেমন জেনারেট, তাদের আসলে একটা জবের সাথে আসলে ইয়ে করা দরকার না, বিকজ দ্যাট ইন্ডিভিজুয়াল হ্যাজ বিকাম এ ব্র্যান্ড। হ্যাঁ, ওই ইন্ডিভিজুয়াল নিজে এখন জব মার্কেটে এমন জায়গায় চলে গেছে, জাস্ট লাইক ইউনিলিভারের প্রোডাক্টের মতো, হিমসেলফ অর হারসেলফ হ্যাজ বিকাম এ ব্র্যান্ড। সো তার জন্য তখন হচ্ছে কি রিজিউমি ইজ নট অ্যাপ্লিকেবল। তার জন্য হচ্ছে কি সিভিটা হচ্ছে গিয়ে মোর লাইক তার বিভিন্ন অ্যাকমপ্লিশমেন্টস গুলাকে ইন ডিটেইলসে একটু হাইলাইট করে, which can be published or unpublished.
আর রিজিউমে হচ্ছে গিয়ে এক একটা এই জিনিসটাকে আরো কনসাইজ করে নিয়ে আসলে স্পেসিফিক্যালি ফর এ স্পেসিফিক জব। আর কিওয়ার্ডের কথা যেটা বললাম, কিওয়ার্ডটা আপনি যেটা বলছেন নেগেটিভ না, কিওয়ার্ডটা আমি যেটা বলতে চাচ্ছি যে কিওয়ার্ডটা হচ্ছে একটা জেডির ভিতরে বলা থাকে। ধরেন ফর এক্সাম্পল আমি খুব ইয়ে করে বলি যে আপনার ধরেন ধরেন ফর এক্সাম্পল যে এইচআর এর ভিতরে একজন লোকের জব পোস্ট হলো, ওখানে বলা হচ্ছে যে দ্যাট ইন্ডিভিজুয়াল হ্যাজ টু বি রিক্রুটিং সিএক্সও লেভেল এক্সিকিউটিভস বা এক্সিকিউটিভ লেভেল হায়ারিং। হ্যাঁ, সো এখানে হচ্ছে এক্সিকিউটিভ এবং হায়ারিং এই দুইটা হচ্ছে কি কিওয়ার্ড, যে একদম সিম্পল ইয়েতে যে আমি একজন এইচআর এর লোক নিতে আছি যে ধরেন কোনো কোম্পানির সিইও দেরকে হায়ারিং করেছে। সিএফও হতে পারে, সিইও হতে পারে, সিটিও হতে পারে। অনেক রিক্রুটার আছে যারা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি থেকে এরকম টপ এক্সিকিউটিভদেরকে হায়ার করে। সো আমি এরকম একজনকে আমি কোম্পানিতে নিতে চাই। হ্যাঁ, এরা ধরেন অন্য কোনো কোম্পানির কাছে আমি এরকম একজনকে নিতে চাই যে আমাকে মার্কেট থেকে ভালো ভালো সিএক্স। সো আমি আমার ওখানে আমার কিওয়ার্ডের ভিতরে দিয়ে দিচ্ছি হায়ারিং, রিক্রুটার এবং সিএক্সও। এখন যার সিভির ভিতরে লেখা থাকবে যে আই হ্যাভ হায়ার্ড সিটিও, হ্যাঁ, উইদিন 1 month স্ট্যান্ডার্ড ট্যাগ, তো তখন এবং আরেকজন লিখে দিল যে আই হ্যাভ এক্সপিরিয়েন্স অফ হায়ারিং জিএম। সো এই ধরনের দুইটা সিভি থাকার পরে তখন কিওয়ার্ডটা কি করবে, এই কিওয়ার্ডের উপর বেস করে যে প্রথম যে লিখছে আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ হায়ারিং সিটিও উইদিন 60 days টি, সো তার সিভিটাকে আমাকে আমার যে লিস্ট থাকবে সেই লিস্টের উপরের দিকে নিয়ে আসবে। যে মানে আমি যখন অ্যাজ এ রিক্রুটার আমি জব পোস্ট করেছি এবং জব পোস্ট করলে কি হচ্ছে ওখানে তো কারা কারা সিভি দিয়েছে তাদের নামগুলো আসে। সো তাদের নামগুলো লিস্ট আকারে আসে, সো সেই লিস্টটা উপরের দিকে থাকে। জাস্ট লাইক আপনি ধরেন ফর এক্সাম্পল যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং যারা যারা গুগলকে বেশি পে করে টাকা দেয় তাদের কি হচ্ছে, তাদের আপনি যখন কিছু সার্চ করলেন তাদের গুলা সার্চের লিস্টের প্রথম দিকে থাকে। সো সিমিলারলি এই এটিএস এর অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেমে এই জিনিসটা ফলো হয়। থ্যাংক ইউ ভাই। আর কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? ধরে নিচ্ছি আর কারো কোনো কোশ্চেন নেই। থ্যাংক ইউ তানজিব ভাই, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ফর ইউর টাইম। মাই প্লেজার, মাই প্লেজার। আই ক্যান, আমি যদি মানে আমার এখান থেকে যদি কারো কিছু মানে কাজে লাগে আই উইল বি মোর দেন হ্যাপি। ইয়েস ভাই। এনিওয়ান, কারো তো আর কোনো কোশ্চেন নেই তাই না? তাহলে ভাইয়া কারো মেবি কোশ্চেন নেই কোনো ধরনের। আহ আসসালামু আলাইকুম মোহাম্মদ রাশেদ হোসেন ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? ভাই থ্যাঙ্কস ফর কামিং ইনটু আওয়ার লাইভ। ওকে, আচ্ছা তোমরা তো আমার ভার্সিটির জুনিয়র, তুমি করেই বললাম, আশা করি এখানে সবাই জুনিয়র আছে। তো আমি মোহাম্মদ রাশেদ হোসেন, আমি আপাতত ওয়ালটনে আছি রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইঞ্জিনিয়ার হিসেবে, ওয়ালটন এসির। ঠিক আছে, এর আগে আমি ডিডিসি তে ছিলাম আর এসএ মোটরস এ ছিলাম। তো রিসেন্টলি আমাদের কিছু সার্কুলার চলে, তো আমরা সিভি সর্ট করার ট্রাই করি, আমরা খুঁজি সিভি, আমরা সিভি ওইভাবে পাই না, তোমাদের থেকে রেসপন্সটা খুব বেশি পাই না। এই কারণেই মেইনলি আমার তোমাদের সাথে একটু কথা বলা, যে এই অবস্থা কেন আমাদের। আমি দেখছিলাম যে আদার যে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলো আছে ওরা দেখা যায় বুয়েট বলো, রুয়েট, কুয়েট, চুয়েট সবার 4.1 4.2 থাকা অবস্থায় ওদের সিভি অ্যান্ড পোর্টফোলিও এত ফুল পারফেক্টলি কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে,
তো আমাদের ক্ষেত্রে এটা হয় না। আমরা দেখা যায় যে পাশ করে বের হয়ে গেছি, বের হয়ে যাওয়ার পরে গিয়ে সিভি রেডি করতেছি। ওই সিভিটা আবার জাস্ট কোন রকম একটা সিভি কারো থেকে নিয়ে সিভিটা এডিট করে দিয়ে দিলাম, এরকম একটা অবস্থা জবের জন্য। কিন্তু এরকম অ্যাকচুয়ালি হওয়া উচিত না। আমাদের জবের জন্য অলওয়েজ প্রিপেয়ার থাকা উচিত। মানে তুমি 4-1 বা 4-2 মধ্যেই তোমার যে সিভি আর পোর্টফোলিও এটা রেডি করে ফেলবো, ঠিক আছে? এটা হলো আমাদের মেইন টার্গেট। আর সিভি সর্ট করতে গিয়ে আমরা অনেক প্রবলেম দেখি। তানজিব ভাই তোমাদেরকে একটা ভালো গাইডলাইন দিচ্ছে। বেসিক্যালি সিভি বানানোর জন্য ওইটাই মেইন পারফেক্ট একটা গাইডলাইন। আমরা সবাই কম বেশি সিভি বানাতে জানি। তো দেখা যায় যে সিভিটা হয়তো একটু এফোর্ট দিলে ভালো হয়। আমাদের মেইন প্রবলেম হলো আমরা এফোর্ট দিই না, বেশি টাইম দেই না সিভিতে, ঠিক আছে? জাস্ট একজনের থেকে নেই বা টেমপ্লেট ডাউনলোড করি, বসা দেই নিজের যে ডাটা গুলো আছে সুন্দর মতো, হয়ে গেল সিভি। কপি পেস্ট করি, এটাও অনেক বেশি করা হয়। কিন্তু একটা সিভির পিছনে অনেক টাইম দিতে হয়, ধরো 1 সপ্তাহ 2 সপ্তাহ। রেগুলারলি তুমি সিভিটাকে আরেকটু বেটার কিভাবে করা যায়, ঠিক আছে? চলো আমরা কিছু জিনিস দেখি। আমি একটু স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, দেখা যাচ্ছে, আই হোপ দেখতে পাচ্ছো। জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই, আচ্ছা, দেখা আমরা যাচ্ছে। একটু বাংলাদেশে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জব ফিল্ড সম্পর্কে সবাই জানি, আইডিয়া আছে কোথায় কোথায় কোন কোম্পানিগুলো ভালো? আমরা একটু দেখে নেই। বাংলাদেশের মোটামুটি ভালো যে কোম্পানিগুলো আছে এর মধ্যে আছে এনডিএ, আছে এনডিএর নাম শুনছি আশা করি, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আরএফএল, বসুন্ধরা, বিএসআরএম, এসিআই আছে, এসিআই মোটরস যেটা এসিআই গ্রুপের। তারপর ওয়ালটন আছে, গ্রি আছে, সিঙ্গার, স্কয়ার। এগুলো বাংলাদেশে মোটামুটি বলতে গেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য বেস্ট ফ্ল্যাগশিপ বা প্রিমিয়াম বলতে পারো, ঠিক আছে? দেন আরো কিছু আছে যেমন বিজিট, এটার নাম অনেকে হয়তো শুনছো, অনেকে শোনা নাই। এটা একটা ডিজাইন ফার্ম, ঠিক আছে? দেন কাল্টিম্যাক্স আছে। আর পাওয়ার প্ল্যান্ট আছে, অনেকগুলো প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট আছে। এছাড়া হুন্ডা আছে, রানার আছে, ইফাদ অটোস আছে, টয়োটা আছে। এখন কিন্তু ইফাদ অটোস তো জানোই বাংলাদেশে রয়্যাল এনফিল্ড বিল করতেছে, ওদের প্ল্যান্ট আছে। ইয়ামাহারও কিন্তু বাংলাদেশে প্ল্যান্ট আছে এখন, অটোমোবাইল সেক্টরটা। দেন ফার্মাসিউটিক্যালস আমাদের বিশাল একটা জবের মানে একটা অপরচুনিটি আছে, একটা ক্যারিয়ার গ্রো করা যায় ফার্মাসিউটিক্যালসে। এই জায়গাগুলোতে আমরা একটু টার্গেট রাখবো, ঠিক আছে? দেন আমি একটু দেখি সিভি, ইমেলে একটু কথা বলি। দেখো, এটা আমার অবজারভেশন, আমি দেখছি যে আমরা যখন একটা জবের পোস্ট পাই সুন্দর করে ইয়েতে চ্যাট জিপিটিতে নিয়ে যাই, নিয়ে গিয়ে একটা সুন্দর করে ইমেল লিখে দিতে বলি, আর একটা ইমেল লিখে দেয়। ইমেলটা তুমি যে চ্যাট জিপিটি দিয়ে লিখছো সেটা যে দেখবে সেই বুঝতে পারবে। তো দরকার নেই এত বড় ইমেল লেখার, এত বড় ইমেল আসলে আমরা পড়িও না, দেখার টাইম নেই এত। জাস্ট আমরা সিম্পলি লিখে দিলেই হলো যে আমি এরকম জায়গায় একটা পোস্টের জন্য অ্যাপ্লাই, ইয়ে দেখছি, সার্কুলার দেখছি, সার্কুলার থেকে আমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করছি, আমি আমার সিভি প্লাস রেজিউমে পোর্টফোলিওটা অ্যাড করে দিচ্ছি, সিম্পলি লিখলেই হয়ে যায়, ঠিক আছে? তো অনেকেই যেই যেই জায়গাগুলোতে তোমার সিভি প্লাস পোর্টফোলিও দুইটাই চায়, ওই জায়গাগুলোতে তোমাকে মাস্ট সিভির সাথে পোর্টফোলিও অ্যাড করতে হবে। তাহলে ওই জায়গাগুলোতে তোমার কোনো লাভ নাই মানে ওই সিভিটা দিয়ে, ঠিক আছে? তো এরকম অনেক হয়েছে যে মানে আমি সিভির সাথে পোর্টফোলিও চাই, সেম পোর্টফোলিও কই জিজ্ঞেস করছি, ও বলছে পোর্টফোলিও নাই। কোথায় আছে? ওর লিঙ্কে আছে, ওই লিঙ্কটা খুলে চেক করে দেখতে হবে। মানে আমাদের তো এটা ভালো যে লিঙ্ক থাকে, লিঙ্ক বলতে পার্সোনাল যে একটা ওয়েবসাইট, সবারই করা উচিত। বাট কখনোই আমরা পার্সোনাল ওয়েবসাইটে লিংক দিব না রেফারেন্স হিসেবে পোর্টফোলিওর, ঠিক আছে? এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এরকম মেজর মিস্টেক ছিল, আমি একটু হাইলাইট করার ট্রাই করলাম, বেশি টাইম নিব না আমি।
আচ্ছা, সিভি নিয়ে তানজিব ভাই অনেক কিছু বলছে, তো সিভি নিয়ে আমি আর কিছু বলতেছি না, জাস্ট একটা আউটলুক দিয়ে যাচ্ছি। এটা আমি ইনফরমেশন প্রাইভেসির জন্য ইনফরমেশন গুলো একটু হাইড করে রাখছি। তো সিভিটা অনেক সিম্পল হওয়া লাগবে, এত জাঁকজমক হওয়ার দরকার নেই, একদম সিম্পল করলে এনাফ। তুমি যা সিভিতে তোমার কি কাজ ছিল প্রজেক্টে, কোন কোন প্রজেক্টে কাজ করছে এগুলো অ্যাড করে দিবা, এডুকেশনটা অ্যাড করবা, তোমার কোনো অ্যাচিভমেন্ট থাকলে সেগুলো অ্যাড করবা, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থাকলে সেগুলো অ্যাড করবা। আমি একটু ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিয়ে পরে লাস্টে একটু বলবো এটা কত ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেন যদি তোমার কোর্স থাকে কিছু, মানে এক্সট্রা কোর্স, এগুলো অনলাইন কোর্স, তুমি অনলাইন কোর্সও করতে পারো, ফ্রি অনেক কোর্স পাবা, ঠিক আছে? কোর্স করে এরকম ছোটখাটো সিম্পলের মধ্যে তুমি সিভিটা ইয়ে করবা। আর একটা জিনিস খেয়াল রাখো, সিভিতে এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে, বাট সিভিটা দেখে অনেক হিজিবিজি লাগতেছে না। এটা সবাই একটু ট্রাই করবা যে সিভি দেখে যেন একেবারে অনেক হিজিবিজি না লাগে। আর সিভিতে কিওয়ার্ডের কথা ভাই বলছে, তো কিওয়ার্ডটা বেসিক্যালি কই থেকে আসে, একটা জব সার্কুলারের মধ্যে ডেসক্রিপশনটা খুব ভালোভাবে বলবা। বড় বড় কোম্পানিতে দেখা যায় যে ডেসক্রিপশন অনেক বড় দেয়, ডেসক্রিপশন অনেক বড় দেওয়ার কারণে আমরা ওই ডেসক্রিপশনটা এত টাইম নিয়ে পড়ি না। এখন আমার কথা হলো, বা যে তোমাকে নিবে, তুমি যদি একটা জবের জন্য একটা ডেসক্রিপশনটাই টাইম মানে পারফেক্টলি না পড়লা কেয়ারফুলি, তাহলে তুমি তোমাকে ওই জবের জন্য কেন নিবে, তাই না? তুমি যদি ডেসক্রিপশনটা খুব ভালোভাবে পড়ো তাহলে দেখতে পাবা যে ওখান থেকেই তোমার আইডিয়া জেনারেট হবে, কি কি চাচ্ছে, রেসপন্সিবিলিটি কি, তোমাকে ওখানে কি করা লাগবে, কি পারা লাগবে, ঠিক আছে? ওইখান থেকে তুমি কিওয়ার্ড গুলো পেয়ে যাবে। আর প্রত্যেকটা সার্কুলারের জন্য পড়ে নতুন করে সিভি বানাইতে হবে। এক সিভি দিয়ে প্রত্যেকটা সার্কুলার দিয়ে দিবা, মানে যতগুলো জবে সার্কুলার পাচ্ছ দিয়ে দিচ্ছে, এমন হলে হবে না, ঠিক আছে? তারপর আমাদের অস্ট্রে কিন্তু অনেক ইয়ে চলে, মানে অনেক ক্লাব আছে, মেম্বারশিপ নিয়ে রাখো, অ্যাটেন্ড করো দুই একটা সেমিনার, এটা তো খুব একটা খারাপ কিছু না, ঠিক আছে? আর যদি কোকারিকুলার অ্যাক্টিভিটিস থাকে সেগুলো বাড়ানো ট্রাই করো, ঠিক আছে? আর রেফারেন্স হিসেবে অনেকে আমরা মামা চাচা বাবা অনেক বড় বড় নাম দিয়ে দিই, অ্যাকচুয়ালি তুমি জব লেভেলে না এগুলো দরকার পড়ে না এইসব রেফারেন্সে। তুমি রেফারেন্সটা ট্রাই করবা যে তোমার এডুকেশনের টিচার, ভার্সিটি টিচারদেরকেই রাখা মেইনলি। সাধারণত রেফারেন্সে তোমার টিচারকে কখনোই জিজ্ঞেস করা হবে না, বা রেফারেন্সে যে আছে নর্মালি জিজ্ঞেস করা হয় না। যদি ইনকেস কোনো কোম্পানিতে প্রাইভেসি প্রাইভেসির জন্য ওরা জিজ্ঞেস করতে চায় বা সিকিউরিটির জন্য যে ছেলেটা কেমন, একটু জেনে নেই, কারণ হয়তো ওই ছেলেটার প্রতি একটা, ওর উপর একটা বড় রেসপন্সিবিলিটি যাবে, তো একটু জেনে না ভালো, সেক্ষেত্রে তোমার টিচারের সাথে কন্ট্যাক্ট করবে। এটা রেয়ার যদিও, তো ট্রাই করবে এখানে ভার্সিটির টিচারদেরকেই রেফারেন্সে রাখার, ওকে? আচ্ছা, এরপরে পোর্টফোলিও। আমার এই ইয়েতে আজকে সেমিনারে মেইন একটা উদ্দেশ্য ছিল পোর্টফোলিও নিয়ে বলা। আমাদের আহসানুল্লাহ ক্লাব আছে, ডিজাইন ক্লাবও আছে আশা করি, আমি যতটুকু জানি। এন্ড আহসানুল্লাহর ছেলেদের ডিজাইন স্কিল অনেক ভালো, এটা আমি জব ফিল্ডে এসেও আমরা শুনি, আমাদেরকে অনেক ইয়ে করে, প্রেইজ করে যে আহসানুল্লাহ ছেলেগুলো ডিজাইনের দিক থেকে অনেক ভালো। এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও দেখছি, কাজ আমাদের ওই স্টুডেন্ট থাকা অবস্থায় ভার্সিটিতেই অনেক প্রোগ্রাম থাকে, বা আমরা নিজেরা অনেক ট্রাই করি যে ডিজাইন করা, সলিড ওয়ার্ক শেখার, ঠিক আছে? ওকে, তো পোর্টফোলিওটা আমরা একটু বানানোর ট্রাই করব, কি করব কিভাবে এটা একটু আইডিয়া দিচ্ছি। দেখো এই যে পোর্টফোলিও, এইটা আমি একটা এক্সাম্পল দিলাম, একটা পোর্টফোলিও দিছে আমাকে, একদম সিম্পল একটা পোর্টফোলিও, মানে এখানে কিছুই নাই, লিখা, এত এত লিখা দিয়ে ভরে রাখছে, আর ডিজাইনটাও দেখতেছি আমি। তো এই পোর্টফোলিও দেখে তোমাকে একটা প্রফেশনাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কেন সিলেক্ট করবে, তাই না? আরেকটা দেখাই এক্সাম্পল হিসেবে, জাস্ট সিম্পল একটা দিয়ে রাখছে, কিন্তু এর থেকে ভালো ডিজাইন করা যায়, আমি জানি আমাদের আসানুল্লাহ ছেলেগুলো পারে বেটার ডিজাইন করতে, ঠিক আছে? তো পোর্টফোলিও যখন আমরা বানাবো, বা আমরা যখন ডিজাইন নিয়ে কাজ করবো, আমরা কম বেশি সবাই সলিড ওয়ার্কস পারি, তো টাইম দিন, এটা হলো আমাদের মেইন সমস্যা। তুমি টাইম দিবা যে
তোমার আশেপাশে কিছু আছে এটা একটু বানানোর ট্রাই করবা। ধরো এই যে একটা বোতল, এটা নিজে বানাও, দেখে বানাও। ফিজিক্যাল যত অবজেক্টিভ পাও, আশেপাশে যে একটা রিমোট দেখলা বানাইলা, এরকম প্রত্যেকটা জিনিস তোমার আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলো নিজে মেজারমেন্ট নিয়ে মেপে তারপর ডিজাইন করো। এটাই আমরা এক্সপেক্ট করি, এন্ড এই ইউনিক ডিজাইন গুলোই আমরা চাই। নট যে তুমি ইউটিউবে গেলা, টিউটোরিয়াল দেখলা, দেখে তুমি ইয়ে করে ফেলা, মানে কপি পেস্ট করে অনেক প্রজেক্ট করলা। হ্যাঁ, প্রজেক্ট হবে, তোমার কাউন্ট বাড়বে, স্কিলও বাড়তে পারে, বাট তুমি একটা ফিজিক্যাল অবজেক্টকে যখন তুমি নিজে ডিজাইন করবা তোমার এক্সপিরিয়েন্স হবে অনেক বেশি। তখন ওটা আমরা দেখেই বুঝতে পারবো, আমরা ওইটাই এক্সপেক্ট করি তোমাদের থেকে। দেখো একটা ভালো পোর্টফোলিও আমরা দেখি। এই পোর্টফোলিওটা আমাদের ওখানে সব থেকে মোটামুটি ভালো ছিল, আমাদের কোন এক সিনিয়র ভাইয়ের। উনি এই কাজগুলো ফিজিক্যালি করছে, ফিজিক্যাল যে কাজ করছে সেগুলো পোর্টফোলিওতে অ্যাড করছে। ঠিক আছে, দেখো এই যে ফিজিক্যাল ওয়ার্ক এগুলো বানানো, আর এগুলোর ডিজাইনও দেওয়া আছে। ঠিক আছে, দেন আরো দেওয়া হয়েছে, এগুলো সব ওনার কাজেই, এটাও ফিজিক্যালি বানানো হয়েছে এই যে। তো যখন পোর্টফোলিও বানাবা তখন এই ডিজাইনের সাথে ফিজিক্যাল যদি কোনো কিছু থাকে সেটাকে রেফারেন্স হিসেবে রাখবা। ওকে, আর ট্রাই করবো এরকম প্রজেক্ট করতে নিজে। এই যে দেখো উনি এটাও বানাইছে নিজে, এই প্রজেক্ট গুলো করছে। এরকম প্রত্যেকটা জিনিসেই তুমি প্রোটোটাইপ বানাবা ফিজিক্যাল অবজেক্ট থেকে, ফিজিক্যাল অবজেক্টের রেফারেন্সও দিবা। যত প্রজেক্ট বেশি পারো করার ট্রাই করবা। ঠিক আছে, এই যে দেখো এগুলো সব আমাদের আশেপাশের অবজেক্ট। এগুলো ছোট ছোট করে আমি একটা একটা করে ডিজাইন করে আমি মোটামুটি আমরা আমরা মনে হয় টু টু ইয়ে সলিড ওয়ার্কস শিখি, তাই না? টু টু থেকে না? তো টু টু থেকে জি হইলে ভাই, 2-2 তে জি শেখানো ভাই, হয়। টু টু থেকে শুরু হয়। ভাই আমাদের এখন 2-1 থেকে স্টার্ট, স্যার। ও, তাহলে তো আরো নতুন ভালো। কারিকুলামে টু ওয়ান থেকে দিছে, নতুন কারিকুলামে। 2-1 থেকে 4-2 পর্যন্ত চিন্তা করো কত টাইম পাচ্ছ। অনেকগুলা সেমিস্টার, 5টা সেমিস্টার প্রায়। তো তুমি 5টা সেমিস্টারে যদি প্রত্যেক সেমিস্টারে 2-3টা করে এরকম ডিজাইন করতে পারো, তোমার তো পোর্টফোলিও অনেক বড় হয়ে যাবে, আর ভালো হবে। এই যে দেখো কত সুন্দর পোর্টফোলিও করছে, তার মানে আমরা এই পোর্টফোলিও দেখে আমি বুঝছি যে উনি অ্যাকচুয়ালি কাজ করছে, ওনার ডিজাইনের নলেজ আছে, কারণ যেহেতু উনি ফিজিক্যাল অবজেক্টকে কনভার্ট করছে ডিজাইন। ঠিক আছে, আবার ডিজাইন করে কিছু কাজও করছে, ফিজিক্যালি ওটা কনভার্ট করে বানাইছে। এইরকম পোর্টফোলিও আমরা এক্সপেক্ট করি, আর আমরা এইভাবে পোর্টফোলিও বানাইতে পারি। ঠিক আছে, পোর্টফোলিও নিয়ে এটা একটা আইডিয়া ছিল। তো এটা আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা যেহেতু এনাফ টাইম পাচ্ছ, তো পোর্টফোলিওটা একটু একটু করে বানাও শুরু থেকেই। একটা দুইটা তুমি টার্গেট রাখো প্রত্যেকটা সেমিস্টারে আমি নিজের ইচ্ছায় 2-3টা করে অবজেক্ট ডিজাইন করব, ড্রয়িং করে আমি ইয়ে করে রেন্ডার করে স্ক্রিনশট দিয়ে রেখে দিব। ঠিক আছে, এরকম কালেক্ট করতে থাকো। আমাদের বাংলাদেশে ডিজাইন ইঞ্জিনিয়ারদের শুধুমাত্র এই পোর্টফোলিওটা দেখে, ট্রাস্ট মি, এটাই দেখি আমরা সবার আগে। এই পোর্টফোলিওটা তোমার কত বেটার, তুমি কি করছো। তুমি পোর্টফোলিও মানে এমন না যে তোমাকে ইনোভেশন করা লাগবে, কোনো দরকার নেই তোমার ইনোভেশন। আমি খালি দেখবো যে তুমি একটা ফিজিক্যাল অবজেক্ট কাজ করে তুমি ওটা ডিজাইন করতে পারছো, তার মানে তুমি ডিজাইন বুঝো, তোমাকে দিয়ে আমি কাজ করাইতে পারবো ফিউচারে। সো তোমার পোর্টফোলিওটা যদি ভালো হয় তোমাকে মোটামুটি শিওর যে ডাকবে। আমরা ভালো পোর্টফোলিও খুঁজে পাই না, বুঝছো, মানে ডিজাইনের এই অবস্থা বাংলাদেশে। তো সলিড ওয়ার্কস দিয়ে তুমি মোটামুটি শিওর থাকো যে বড় বড় যে কোম্পানিগুলো আছে যারা ম্যানুফ্যাকচার করে কোনো প্রোডাক্ট, ওদের তো মাস্ট ডিজাইন লাগে, ডিজাইন ইঞ্জিনিয়ার লাগবে। ওই সব কোম্পানিতে তুমি শুধু এই পোর্টফোলিও দিয়েই ঢুকতে পারবা সিভির পাশাপাশি। ঠিক আছে, এটা তাহলে পোর্টফোলিওটা নিয়ে সবাই একটু কাজ করবা। আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের কথা বলছিলাম, তোমাদের কি এখন শেষের দিকে কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোর্সে অ্যাড করা হয়েছে নতুন কারিকুলামে? না, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আসলে ভাই ডিরেক্ট অ্যাটাচমেন্ট নেই।
না না, এটা করা হয়েছে নতুন নতুন কারিকুলামে, ওবি কারিকুলাম যেটা চলতেছে, আমি নিজেই ও ওইটার আচ্ছা আচ্ছা এসএআর কাজে ছিলাম। সো ওইখানে নতুন। অ্যাটাচ করা হয়েছে যে হ্যাঁ, এটা অ্যাটাচ করা ম্যান্ডেটরি হয়েছে, করা এটা হয়েছে। অনেক হ্যাঁ। ভালো। আমরা দেখি একটা সিভি দেখি সবার আগে, দেখে কি দেখি, সবার আগে ছবিটা দেখি, দেখি ছবিটা ঠিকঠাক আছে কিনা, একটা ফর্মাল ছবি দিতে পারছে কিনা। কারণ চিন্তা করো, কোন একটা ছেলে, আমি ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে ওর আগের তোলা কোনো ছবি বা ফেসবুক থেকে নিয়ে কোনো একটা ছবি দিয়ে দেয়। একটা ছেলে যদি একটা ফর্মাল ছবি না তুলতে পারে 5 মিনিট 1 ঘন্টা স্পেন্ড করে, তাহলে ওকে মানে একটা প্রফেশনাল জায়গায় আমি কিভাবে সিলেক্ট করব? ওখানেই রিজেক্ট। বাদ। তারপর আমরা দেখি ফ্রেশারদের ক্ষেত্রে কি দেখবো, প্রজেক্ট করছে কি। সবার আগে প্রায়োরিটি দেই, প্রজেক্টের আগে প্রায়োরিটি দেই যে ওর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আছে কিনা। ও যেহেতু ফ্রেশার, আমি ফ্রেশার হিসেবে নিব, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট তো লাগবেই। তো তোমরা ট্রাই করবা বিভিন্ন কোম্পানিতে 1 সপ্তাহ 2 সপ্তাহ করে প্রত্যেকটা সেমিস্টার ব্রেকের মাঝখানে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করে আসবা, বা মিড মিড ব্রেক গুলোতেও ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করে আসবা। এটা অনেক ইম্পর্টেন্ট। মানে এই জিনিসটা ফ্রেশারদেরকে সিভিটা একটু হাইলাইট করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ফ্রেশারদের তোমার তো জব এক্সপিরিয়েন্স নেই, তাহলে তোমরা কিভাবে, মানে আমরা সিলেক্ট কিভাবে করবো, তোমাদেরকে আলাদা কিভাবে করবো যে তোমরা বেটার আদার ক্যান্ডিডেট থেকে? তো এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট গুলো অনেক ইম্পর্টেন্ট। প্লাস ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে তুমি যা শিখতে পারবা, তুমি ট্রাস্ট মি, বইয়ের পড়াশোনা করে ও মানে ওটার 50% নলেজও পাওয়া যাবে না। এত বেশি আছে, এত বেশি জানার আছে। প্র্যাকটিক্যাল একটা ইন্ডাস্ট্রিতে ঘুরলা ফিরলা, মানে শিখার আসলে কোনো শেষ নাই। তুমি ওখানে অনেক কিছুই শিখতে পারবা। তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট তোমরা সবাই গ্রুপ গ্রুপ প্রত্যেকটা সেমিস্টারেই ব্রেকে যাওয়া বা মিড ব্রেকেই যাওয়া ট্রাই করবা। এটা তোমরা মাস্ট ইয়ে করে রাখতে পারো যে আমি 4 বছরের ভার্সিটি লাইফে কি করবো, এর মধ্যে তুমি টার্গেট রাখবা মিনিমাম 2-3টা, মিনিমাম বললাম যে 2টা বা 3টা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে হবে যে কোনো সেমিস্টার ব্রেকের গ্যাপে, ঠিক আছে? এটা ট্রাই করবা। আর ওই ডিজাইন গুলো নিয়ে যাদের ইন্টারেস্ট আছে, যে ডিজাইন ইঞ্জিনিয়ার হবা, তারা পোর্টফোলিও নিয়ে এভাবে কাজ করবা। আর সিভি গুলোকে একটু সুন্দর করে মানে প্রিপেয়ার করে রাখবা। মেইনলি যখন তোমাকে সিভিটা চাওয়া হবে যেন ইনস্ট্যান্ট দিতে পারো, ঠিক আছে? আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আহ এক একটা জবের জন্য, বা আমি ওয়ালটনে যখন অ্যাপ্লাই করছিলাম, এই জবটায় প্রায় 4,000 অ্যাপ্লাই করছিল, ঠিক আছে? মানে এই 4,000 অ্যাপ্লাই করছে, এর মধ্যে থেকে ইন্টারভিউ কল পাইছে মাত্র 12 জন। ইন্টারভিউ কল পাওয়াটা অনেক কিছু। তো ট্রাই করবা যখন সার্কুলারটা দেয়, খোঁজ খবর রাখতে হবে কোথায় কোথায় সার্কুলার দেয়। ওইসব জায়গাগুলোতে খোঁজ রাখবা। বিডি জবসে সার্কুলার দেয়, তারপরে আমাদের ফেসবুকে আসানুল্লাহর কিছু গ্রুপ আছে, অস্ট ফ্যামিলি আছে, মেকানিক্যালের একটা গ্রুপ আছে। ওই জায়গাগুলোতে যখনই সিভি সার্কুলার পাবা, সাথে সাথে সিভি দিয়ে দিতে হবে। আর সাথে সাথে তোমার সিভি দিতে হলে অবশ্যই তোমার সিভি রেডি থাকা লাগবে, বুঝছো? অবশ্যই তুমি তোমার আগের সিভি দিবা না, একটু 1 ঘন্টা আধা ঘন্টা টাইম স্পেন্ড করে মোটামুটি এডিট করে দিবা, মানে ওই জবের যে রিকোয়ারমেন্টস ওটা ফুলফিল করে তোমার সিভিটা এইভাবে প্রিপেয়ার করে দিয়ে দিবা, ঠিক আছে? আর লিঙ্কডইন, লিঙ্কডইনে তোমরা অ্যাক্টিভ থাকবা, তোমরা ফেসবুকে ভালো অ্যাক্টিভ থাকো, লিঙ্কডইনে কারো কোনো খোঁজ খবর নাই, ঠিক আছে? তো ট্রাই করবা যে লিঙ্কডইনটাই ফলো করতে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলে, আমি প্রায় 2 বছর ধরে ফেসবুক চালাচ্ছি না। সো ফেসবুক ছাড়া আমি জবের সার্কুলার কই পাইছি? বিডি জবস আর হলো লিঙ্কডইন। আমি লিঙ্কডইন থেকে সকল ইনফরমেশন, মানে ক্যারিয়ারের, চাকরি রিলেটেড যত রকম সার্কুলার আছে, ট্রাস্ট মি, আমি একটা সার্কুলারও মিস করি নাই, ঠিক আছে? এগুলো একটু ফলো করতে হবে। সো মাস্ট। জবের যে প্রবলেমটা হয় আমাদের বাংলাদেশে, গ্রাজুয়েশন গ্রাজুয়েশনের পরে জব পাওয়াটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়, অনেকে পায় না, অনেক ডিলে হয় পাইতে, বা অনেক অ্যাপ্লাই করি, 400-500 অ্যাপ্লাই করে ফেলছি এরকমও শুনি, তারপরও জব পাচ্ছি না। অ্যাপ্লাই করতেছি করতেছি কিন্তু জব হচ্ছে না, কেন হচ্ছে না? তার কারণটা হইলো, আনঅফিসিয়ালি বললে যে তুমি অ্যাটেন্ডিভ না, তোমাকে যখন সার্কুলারটা দেওয়া হয়েছে তখনই তুমি অ্যাপ্লাই করতে পারো না। একটা হলো শুরুতেই।
তার উপরে তোমার সিভিতে প্রবলেম আছে, তোমার সিভিটা কখনোই সিলেক্টেড হচ্ছে না, ওই পর্যন্ত রিচই করতেছে না। তুমি শিওর থাকো এক এক তোমরা যখন পাশ করে বের হবা, সাথে সাথে তুমি যে জবে অ্যাপ্লাই করবে অলরেডি দেখবা 2-3 হাজার ওই জবগুলোতে অ্যাপ্লাই করে বসে আছে ক্যান্ডিডেট। তাহলে একটু চ্যালেঞ্জিং হয়ে গেল না? তো এই কারণে তোমার সিভিটা সুন্দর করে রেডি করতে হবে, অ্যাটেন্টিভ থাকা লাগবে, আর হলো একটু খোঁজা লাগবে। মানে জবের জন্য যদি তুমি জব খুঁজো, ট্রাস্ট মি তুমি জব পাবা। আমাদের স্যার ছিল আমাদের তোমার ইয়েতে বলছিল, ডের প্রোগ্রামে স্যার বলছিল যে আমরা সবাই জব নিয়ে অনেক টেনশন করতেছিলাম, যে আমরা বলতেছিলাম স্যার জব কিভাবে পাবো, হবে কিনা। স্যার একটা কথাই বলছিল, জব সবার হবে, এটা আজকে হোক কালকে হোক, ঠিক আছে? হয়তো তুমি তোমার পছন্দ মতো জব পাইছো না পাইছো, এটা হলো ইম্পর্টেন্ট, তুমি জব পাবাই যদি জবের জন্য তুমি ট্রাই করো। কারণ এটা আমিও বিশ্বাস করি, কেউ যদি মনে করছো আমার জবের জন্য ট্রাই করে, অ্যাপ্লাই করতে থাকে দিন রাত 24 ঘন্টা, যেখানে সার্কুলার পাচ্ছে ওইভাবে জবের জন্য প্রিপেয়ার হয়ে অ্যাপ্লাই করতে থাকে, তাহলে দেখা যাবে যে ও জব পাবেই। হয়তো এমন হতে পারে যে স্যালারিটা এক্সপেক্টেড হচ্ছে না, অথবা সুইটেবল যে জবটা আমরা এক্সপেক্ট করি, পছন্দের ড্রিম জব আছে, সেগুলো হচ্ছে না। কিন্তু জব তুমি পাবা যদি জবের জন্য আসলেই জব খুঁজো। জব নিয়ে এত টেনশন করার কিছু নাই, ঠিক আছে? আর দিন শেষে একটা কথাই তো বলতে হবে যে জব করো আর যাই করো, সো আলটিমেটলি তুমি তোমার ক্যারিয়ার অবজেক্টিভটা কি, গোল কি, তুমি 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও, বা 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও, সেটা একটু ক্লিয়ার হবা। কারণ একটু আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। ধরো আমার একটা ফ্রেন্ডই তোমার হুট করে একটা মানে একটা জবে ঢুকে গেছে, ওটা মনে করো এসি এর যে সেলস ডিভিশন বা টেন্ডারের কাজ করে ও মেইনলি, বুঝছো? সো ওর এক্সপিরিয়েন্সটা এমন হয়ে যাচ্ছে, 1-1.5 বছর হয়ে গেছে, যে কারণে ওর ওই এক্সপিরিয়েন্স দেখে ওর যে রাশ করে ঢুকে গেছে ওই জবের কারণে, এখন ওর ওই এক্সপিরিয়েন্স দেখে ওই এসি বা এইচভ্যাক রিলেটেড কোম্পানি ছাড়া ওকে কোথাও ডাকে না, ঠিক আছে? তাহলে এখানে একটা লেসন হলো যে রাশ করে তোমার জবে ঢোকা যাবে না। তুমি আগে বুঝবা যে তুমি তোমার ক্যারিয়ারটা কোন দিকে নিতে চাচ্ছ। তুমি কি ইন্ডাস্ট্রি লেভেলে যেতে চাও, তুমি কি ম্যানুফ্যাকচারিং এর জন্য যাবা, মেইনটেনেন্সে যাবা, এই সার্ভিসে যাবা, নাকি তুমি ডেস্ক জব করবা? সেলস এর কাজ আছে, অনেক কাজ আছে, তো তোমাকে একটু টাইম নিয়ে জবে ঢোকা লাগবে, রাশ করার কিছু নাই। একটা জবের অপরচুনিটি চলে গেছে, কোনো সমস্যা নেই, আরেকটা জবের অপরচুনিটি চলে আসবে, রাইট টাইমে আসবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তুমি তোমার রিজিক যেখানে আছে তোমার সেখানে জব হবেই, ঠিক আছে? আমার উম আমি লিরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নাম শুনছো হয়তো, ওরা প্লাস্টিক আরএফএল এর মতো আর কি। তো ওখানে একটা ভালো জব আমার হয়েছিল, জবে জয়েন করা আমি 6 দিন আগে আমি ফোন দিয়ে না করে দিছি, জবটা ক্যান্সেল করে দিছি। পরবর্তীতে অনেকদিন ওটা নিয়ে আফসোস করছি যে ওই জবটা কেন ছাড়লাম, নেওয়ার কথা মানে নিলে ভালো হইতো হয়তো, আর ভালো জবও পাচ্ছি না। তো আলটিমেটলি আমার রিজিক যেখানে ছিল আলহামদুলিল্লাহ আমি সেখানে আসছি, আর আমার ড্রিম জব যেরকম আমি এক্সপেক্ট করছিলাম সেই জবটাই মোটামুটি আমি পাইছি। সো আমার একটা ড্রিম ছিল লাইফের, আমার একটা গোল ছিল, আমি জানতাম যে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন পড়তেছি, পরবর্তীতে আমি কোথায় যাব। সো ওই জিনিসটা আমি মোটামুটি আগে থেকেই ফিক্স ছিল, আমার প্যাশন ছিল, সো আমি ওই জায়গাতেই ওইভাবে আগাচ্ছিলাম। তো এইভাবে গোল তোমাকে সেট করে আগাইতে হবে। আমি আর লেন্দি করতেছি না বেশি, তো তোমাদের কোশ্চেন থাকলে তোমরা কিছু বলতে পারো। স্যার ভাইয়া বলা লাগবে না, আমি ভাই ভাইয়া তোমাদেরই। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বলো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমার 3টা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। নাম্বার ওয়ান হচ্ছে, আপনি যে একদম ফার্স্ট একটা সিভি দেখালেন এবং বললেন যে কোর্স আর প্রজেক্টের কথা। এখন জি ভাইয়া, জি। আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কোন কোর্সেস গুলা আমি ভালো এবং এগুলা কোথা থেকে করতে পারবো, এইটা একটা। হুম। আনাদার ওয়ান ইজ ভাইয়া, আমাদের ভার্সিটি যে ক্লাব ব্যাপারে আপনি বললেন, এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কোন ক্লাবগুলো একটা ভাইটাল রোল প্লে করবে আমার জব জব পাওয়ার জন্য। আর থার্ড কোশ্চেনটা ছিল ভাইয়া, আমাদের সিভিতে সিজিটা কতটা ফ্যাক্ট করে, লাইক এটা কি প্রজেক্ট থেকে বেশি ইম্পর্টেন্ট নাকি প্রজেক্ট এন্ড সিভি ইচ আর ইকুয়াল ইম্পর্টেন্ট?
আচ্ছা, আমি সিজিপিএ নিয়ে আগে আসি। তোমরা সিজিপি নিয়ে অনেক টেনশন নিয়ে থাকো। দেখো, সিজিপিএ অবশ্যই তোমাকে অনেক ভালো করতে হবে, এটা আমাদের মেইন টার্গেট। কারণ সিজিপিএ এর ভ্যালু আছে। যেমন তোমাকে আমি এক্সাম্পল দেই, বিএসআরএম বিএসআরএম বা বড় বড় কোম্পানি, বসুন্ধরা চিন্তা করো, এসব কোম্পানিতে লো সিজিপিএ হইলে ওরা কম ডাকে, ঠিক আছে। ওরা একটু ট্রাই করে ভালো স্টুডেন্টকে নিয়ে ওদেরকে গ্রো করার, ঠিক আছে। আর সিজিপিএটা যদি মানে নর্মালি তুমি অ্যাভারেজ জবের কথা চিন্তা করো, ম্যাক্সিমাম যে জবগুলো সিজিপিএ তো ম্যাটার করে না, তুমি 3-র উপরে থাকলে, 3.5 এর ভিতরে থাকলেই তোমার এনাফ, ঠিক আছে। বাট ভালো জব পেতে হলে, তোমাকে প্রিমিয়াম জব পেতে হলে তোমার তো অবশ্যই ভালো কিছু করতে হবে, ঠিক আছে। এটা ছিল সিজিপিএ এর কোশ্চেনটা। একটা হলো হচ্ছে ক্লাব। আমাদের তো অনেক ক্লাব আছে, ডিজাইনের ক্লাব আছে, তারপরে অ্যাস্টের ক্লাব আছে, আর কি 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 যেন আছে, এএসএমই একটা আছে। এই এএসএমই ক্লাবগুলো ভালো, এগুলোতে তোমরা জয়েন করতে পারো। এটা কিন্তু ডিপেন্ড করে, যদি মনে করো আমি এইচভ্যাক এর দিকে যাব, মানে আমি এসির দিকে যাব, তাহলে তো আমার অবশ্যই অ্যাস্ট্রেতে যাওয়া লাগবে। তোমার ক্যারিয়ার গোল যেটা, সেটার উপর ডিপেন্ড করে তুমি কোন ক্লাবে জয়েন করবা। আর প্রজেক্ট তো তোমরা নর্মালি করতেই পারবা। তোমরা ট্রাই করলে, ফ্রেন্ডরা মিলে ধরো ওখানে একটা কম্পিটিশন হচ্ছে আইআইটি তে, চলো যাই 2-3 জন মিলে একটা প্রজেক্ট করি। এই যে ছোট একটু টাইম দিবা, টাইম দিয়ে যে একটা প্রজেক্ট করবা, করতে গেলে অনেক কিছু শিখবা, ওই এক্সপিরিয়েন্সটা অনেক কাজে নিবে, কাজে লাগবে পরবর্তীতে। আর কোর্স, এক্সট্রা কিছু কোর্স পাওয়া যায় অনলাইনে, যেমন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এটা আমি বলবো যে অনলাইনে করো আর অফলাইনে করো, ট্রাই করবা যে এটা কিন্তু তোমার একটা কোর্স আকারে পাওয়া যায়। পিজিডি বলে, পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা, ঠিক আছে। বা সার্টিফাইড কিছু কোর্স আছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে। তো তোমরা কিছু টাকা হইলে, ধরো 10,000 20,000 লাগতে পারে, বা 30,000 এরকম, ওই কোর্সটা করে ফেললে ভালো হয়। আর না পারলে অনলাইনে কোর্স করবা, সমস্যা নাই। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কোর্স আছে, তারপর ডিজাইন রিলেটেড বিভিন্ন কোর্স আছে, ঠিক আছে। তো ভাইয়া এই কোর্স গুলা মানে আমি কোথা থেকে স্পেসিফিক্যালি পাইতে পারি অনলাইনে, এটা একটু যদি বলতেন। অনলাইনে কোর্সেরা আছে, ইউডেমি আছে। তারপরে তোমরা একটু যদি লিঙ্কডইনে খোঁজ খবর রাখো, তাহলে দেখবা যে বিভিন্ন গ্রুপের কোম্পানি থেকে সেমিনার অ্যাটেন্ড করে, সেমিনার দেয় বা কোর্স করায়। এরকম অনেকগুলো ছোটখাটো অর্গানাইজেশন আছে, ওখান থেকেও তোমরা সার্টিফাইড কোর্স করতে পারবা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। উম, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি বলো। ভাইয়া আপনি বলেছিলেন হচ্ছে গিয়ে ইসের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পর্কে, ভাই এটা আমরা কিভাবে করতে পারি আসলে? মানে আমাদের তো নতুন কোর্সে অ্যাড হয়েছে, বাট আমি আসলে এই সম্পর্কে কিছু মানে তেমন প্রায়র কোনো জ্ঞান রাখি না আসলে। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট তোমাদের যদি কোর্সে অ্যাড হয়ে থাকে, ওটা ইন্টার্নশিপ আকারে অ্যাড হতে পারে। যেমন টেক্সটাইলে কিন্তু অলরেডি আমাদের ইন্টার্নশিপ আছে, ওদের প্রজেক্টও আছে, ইন্টার্নশিপও আছে। ওদের হলো একটা কোম্পানির সাথে ইয়ে করা থাকে, আহ আমাদের অস্টের একটা কোলাবোরেশন থাকে। প্রত্যেক বছর প্রত্যেক সেমিস্টার থেকে প্রত্যেক স্টুডেন্ট, কিছু স্টুডেন্ট ওই গ্রুপে যাবে, যে 1 মাস বা 2 মাস, ওদের মনে হয় 8 সপ্তাহ কাজ করতে হয়, এরকম কাজ করবে ওদের সাথে। দেন ওখান থেকে একটা রিপোর্ট দিবে, ওখানেও একটা ভাইভা নেয়, এক্সাম নেয়, এরকম আর কি। ওইটার রেজাল্ট আবার পাঠাতে ডিরেক্ট কোর্সে অ্যাড হয়ে যায়। এটা হলো ইন্টার্নশিপ। এরকম হলে একটা করতে পারবা তোমরা, ইন্টার্নশিপটা মাস্ট। তাহলে তোমরা অনেক লাকি যে এরকম একটা ভালো ইন্টার্নশিপ পাচ্ছ। ইন্টার্নশিপটার একটা অ্যাডভান্টেজ আছে, এটা হলো ভার্সিটির সাথে ডিরেক্ট ওই কোম্পানির একটা কোলাবোরেশন থাকে। সো আমরা ভার্সিটির টিচার, দেখা যায় যে টিচাররাই ওখানে গিয়ে বলে দিবে আমাদের স্টুডেন্টদেরকে এই বিষয়গুলোতে ওদের সিলেবাসে আছে বা কারিকুলামে আছে, বা এদের এই জিনিসগুলো বেশি মেজর। সো ওই জিনিসগুলোকে ফোকাস রেখে ওইভাবে একটা প্রোগ্রাম সাজানো থাকে। ইন্টার্নশিপটা হলো এটা, ইন্টার্নশিপে তুমি একটা সার্টিফিকেট পাবা, ঠিক আছে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, যেমন অনেক পাওয়ার প্ল্যান্ট আছে, গভর্নমেন্ট পাওয়ার প্ল্যান্ট আছে, প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট আছে। ওই পাওয়ার প্ল্যান্ট গুলোতে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবা? তোমার প্রিভিয়াস যে সিনিয়র ভাইরা আছে তারা তো গেছে, তারা কোথায় মেইল করছে,
বা লেটার কোথায় সাবমিট করছে, কার সাথে কমিউনিকেশন করছে, এরকম খোঁজ নিতে হবে। এটা আরেকটু ইজিলি বলতে গেলে তোমরা তোমাদের মধ্যেই খোঁজ নিবা যে কার কোনো পরিচিত কেউ আছে কিনা ওই ইন্ডাস্ট্রিতে। যদি থাকে তার সাথে কন্ট্যাক্ট করবা যে আমরা কয়েকজন মিলে, 5-6 জন বা 8-10 জন মিলে আমরা 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য ইন্ডাস্ট্রিয়াল একটা অ্যাটাচমেন্ট করতে চাচ্ছি। ঠিক আছে, সো উনি দেখা যাবে যে তোমাদেরকে একটা আইডিয়া দিবে যে পসিবল কিনা। মানে এটা খুব ইজিলি পসিবল, মানে একটু খুঁজতে হবে। ধরো তুমি 10টা ইন্ডাস্ট্রি খুঁজলা, হইলো না, একটা হয়ে গেল, এরকম বুঝছো। একটু কষ্ট করে কমিউনিকেট করতে হবে, লিঙ্ক আপ খুঁজে বের করতে হবে, সিনিয়রদের থেকেও নিতে হবে। আর নিজেদের যদি পরিচিত কেউ থাকে জব করে, ওইসব হইলে আর ইজিলি পাওয়া যায়। এটা আর কি ভার্সিটি থেকে তোমাকে পারমিশন দিবে, ভার্সিটির প্যাডে তুমি একটা অ্যাপ্লিকেশন করতে পারবা, ভার্সিটির তোমার ডিপার্টমেন্টের হেডের পারমিশনও লাগবে। পারমিশন নিয়ে ওই ইন্ডাস্ট্রিতে তুমি অ্যাপ্লিকেশন সাবমিট করবা যে আমরা এই এতগুলো মানুষ এখানে এ করতে চাই, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চাই। ঠিক আছে, ওই ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট থেকে যদি তোমাকে অ্যালাউ করে বা তুমি কোনোভাবে যদি ম্যানেজ করতে পারো, তাহলে তুমি অ্যাটাচমেন্টটা করতে পারবা। তো এটা নিয়ে সাধারণত প্রবলেম হয় না, করতে দেয় স্টুডেন্টদেরকে, এই সুযোগটা আমরা দিই, বুঝছো। জি ভাই। নেক্সট কারো কোনো কোশ্চেন থাকলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এইচভ্যাক রিলেটেড হচ্ছে বাংলাদেশে কি ধরনের জব আছে, কি কি সেক্টর আছে, এগুলোর জন্য ফিমেলদের জন্য আলাদা কোনো মানে রিকোয়ারমেন্ট কি দরকার আছে, এগুলো নিয়ে যদি একটু বলতেন। এইচভ্যাক নিয়ে আমি অনেক কাজ করছি। তো বাংলাদেশে এইচভ্যাক এর ফিচারটা এখনো ওইরকম ভাবে এইচভ্যাকটা গ্রো করেনি। ঠিক আছে, তো দেখা যায় যে এইচভ্যাক এর অনেক সেক্টর আছে, স্প্লিট এসির কাজ আছে, তারপর সেন্ট্রাল এসির কাজ আছে, বিআরএফ এর কাজ আছে। কিছু কোম্পানি আছে, আমার যেমন ফার্স্ট কোম্পানিটা ছিল, ওটা ওরা কনসালটেন্সি একটা ফার্ম ছিল। ওরা হলো যে কোনো বিল্ডিং এর বড় বড় প্রজেক্ট করে। সো প্রত্যেকটা বড় প্রজেক্ট চিন্তা করে, একটা অফিস বিশাল বড় 20 তলা বা একটা শপিং মল, এই শপিং মল গুলোতে আমরা তো সেন্ট্রাল এসি দেখি। তো ওখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগে, ওদের এইচভ্যাক এর কাজ থাকে। এরকম একটা কোম্পানি হলো ডিডিসি। তারপরে আরেকটা ভালো কোম্পানি আছে, সেটা হলো উম শান্তা। শান্তার নাম শুনছো? শান্তা জি গ্রুপ ভাই। অফ। জি না, শুনি নাই। আচ্ছা, শান্তা টাওয়ারের নাম তো প্রায় সবাই শুনছে। এটা হলো তোমার আহ কি বলে এগুলোকে, রিয়েল ওই যে বিল্ডিং বানায় যে অনেক অ্যাপার্টমেন্ট, রিয়েল এস্টেট কোম্পানি রিয়েল এস্টেট ডেভেলপার। ডেভেলপার কোম্পানি। তো শান্তা বাংলাদেশের অনেক প্রিমিয়াম একটা কোম্পানি। শান্তার কথা কেন বললাম, শান্তায় তোমার ওদের প্রজেক্ট গুলো অনেক বড় তো, আর এক্সপেন্সিভ প্রজেক্ট। তো দেখা যায় যে শান্তায় যারা ইঞ্জিনিয়ার, এইচভ্যাক ইঞ্জিনিয়ার, ওদের স্যালারিটা অন্যদের থেকে একটু বেটার হয়। শান্তা আছে, এরকম ছোটখাটো আরো কিছু কোম্পানি আছে এইচভ্যাক রিলেটেড। এইচ ওদের নামই শুরু হয় এইচভ্যাক দিয়ে। ঠিক আছে, এই দুটা আর কি আমার আইডিয়া আছে, মোটামুটি বড় কোম্পানিরা। বা কনফিডেন্স গ্রুপ আছে, এছাড়া ইন্ডি আছে। ঠিক আছে, এটা এইচভ্যাক এর। এইচভ্যাক যদি করতে পারো, বাংলাদেশে আস্তে আস্তে গ্রো হচ্ছে, এখনো গ্রো হয় না এইচভ্যাক এর। ফিউচারে বেটার করবে। এখন পর্যন্ত আমরা স্প্লিট এসির উপরে ডিপেন্ডেন্ট তো। আর জিনিসটা দেখা যায় যে স্প্লিট এসি ডিজাইন করতে কি লাগে, আমার বাসায় 120 স্কোয়ার ফিট একটা রুম আছে, তাহলে এক টন দিয়ে দাও, শেষ কাজ। তাহলে তো আমার এখানে লোড ক্যালকুলেশনের দরকার নাই, এইচভ্যাক ইঞ্জিনিয়ারের দরকার নাই। কারণ বাংলাদেশটা একভাবে চলতেছে তো স্প্লিট এসি দিয়ে। এই কারণে একটু ডিমান্ড কম, কিন্তু তুমি বাইরে যাও, বাইরে গেলে সব জায়গায় সেন্ট্রাল এসি, সব জায়গায় এইচভ্যাক, হিটিং কুলিং তো দুইটাই লাগে। বাংলাদেশে তো আবার হিটিং লাগে না। ঠিক আছে, বাংলাদেশে যতগুলো আহ বড় বড় ইয়ে দেখছি আমরা, অফিস দেখছি বা প্রজেক্ট দেখছি, ওগুলোতে এইচভ্যাক সেন্ট্রাল এসি করলেও ওখানে অনলি কুলিংটা থাকে, হিটিংটা থাকে না। সো ওই দিকে এখনো বাংলাদেশে যায় না, বাট বাইরে অনেক স্কোপ আছে এইচভ্যাক এর। তুমি মিডল ইস্টে যাও, সৌদি আরবে যাও, তারপরে আরো ইয়ে আছে তোমার, দুবাই আছে, এইসব জায়গাগুলোতে প্রচুর এইচভ্যাক ইঞ্জিনিয়ার খুঁজে। ওদের টার্গেটে একটা এইচভ্যাক ইঞ্জিনিয়ার খুঁজে, কারণ সৌদি আরব বা ওই কান্ট্রি গুলোতে ওদের নিজস্ব ইঞ্জিনিয়ার নেই।
ওরা অনেক এইচভ্যাক ইঞ্জিনিয়ার খুঁজে, কারণ ওদের তো টেম্পারেচার এমনি অনেক বেশি থাকে, বুঝছো? বাইরে যাওয়ার জন্য একটা ভালো অপরচুনিটি এইচভ্যাক ইঞ্জিনিয়ার। ভাইয়া এইচভ্যাক নিয়ে যদি মানে কোনো মানে এক্সট্রা স্কিল থাকা লাগে কোর্সের বাইরে, সেটা নিয়ে একটু বলেন। এইচভ্যাক নিয়ে, আচ্ছা, এইচভ্যাক নিয়ে তোমার কি কি স্কিল থাকা লাগবে? তোমাকে অটোক্যাডের ডিজাইন জানা লাগতে হবে, ঠিক আছে? অটোক্যাড, অটোক্যাডে কিভাবে এইচভ্যাক সিস্টেম ডিজাইন করে, সেন্ট্রাল এসি কিভাবে ডিজাইন করে, কোন কোন ক্রাইটেরিয়া ফলো করে। তারপর তোমাকে অ্যাস্ট্রের কোড জানা লাগবে। আর যদি বাংলাদেশে জব করতে চাও, অ্যাস্ট্রের, অ্যাস্ট্রে তো বিশাল, অনেক বিশাল একটা বই, সো পুরাটা হয়তো এট এ টাইম পারবা না। আর তোমাদের মনে হয় একটা কোর্স থাকবে, কাশি স্যার একটা কোর্স নিবে 4-1 মেবি। ওই কোর্সে কাশি স্যারই তোমাদেরকে যত রকম স্ট্যান্ডার্ড আছে, যেই যেই জিনিসগুলো লাগে মেইনলি এইচভ্যাক এর জন্য, লোড ক্যালকুলেশন করার জন্য, ওইখানে ওই অ্যাস্ট্রে থেকে নিয়ে নিয়ে বানানো হয়েছে, ওরকম অনেকগুলো চার্ট তোমাদেরকে দিয়ে দিবে। তো ওগুলো ফলো করতে হবে। মেইনলি তোমার স্কিল থাকতে হবে, তোমাকে স্ট্যান্ডার্ড জানতে হবে। কোন স্ট্যান্ডার্ড? এইচভ্যাক স্ট্যান্ডার্ড, এই অ্যাস্ট্রের স্ট্যান্ডার্ড। মানে অ্যাস্ট্রের স্ট্যান্ডার্ড তো অনেক আছে, তুমি তো পুরো নাও জানতে পারো, তাহলে যতটুকু জানতে পারো ততটুকুই জানবা। তোমার কোর্সেও এটা আছে, জেনে নিবা। তারপরে যেটা হেল্প করবে মেইনলি পুরো বাংলাদেশে তোমার চাকরি করতে হলে যেটা লাগবেই, মানে এটা দিয়ে আমরা চলবি, সেটা হলো বিএনবিসি। একটু লিখে নাও এটা, বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেবি, ঠিক আছে? তো বিএনবিসি তে তোমার সবকিছু আছে, সিভিল থেকে শুরু করে আর্কিটেকচার সবকিছু। ওখানে একটা পার্ট পাবা হলো এইচভ্যাক এর, মানে এয়ার কন্ডিশনিং সিস্টেম। ওইখানে যে কোড গুলো আছে, বেশি নাই, 20-25 পেজ আছে, খুব সিম্পল ভাষায় লেখা আছে, ওগুলো মুখস্থ করতে হবে। কি লেখা থাকবে যে তোমার একটা ওয়াল থেকে কত মিটার বা কত মিলিমিটার পরে গিয়ে এক একটা ডিফিউজার রাখতে হবে, এগুলো কোডে আছে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। ওই বিএনবিসি পড়তে পারো এইচভ্যাক এর, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর ভাইয়া থিসিস টপিকটা নিয়ে কি মানে জবের সাথে কোনো মানে রিলেটেড সিভিতে বা মানে কোনোভাবে কি এটা কোনো কানেকশন শো করতে হয়? থিসিস টপিক, হ্যাঁ, হেল্প করে। আবার মানে অনেক ইম্পর্টেন্ট না যে তোমার থিসিসটা অনেক ভালোই হওয়া লাগবে জব পেতে। আমি বললাম জব পাওয়ার জন্য মেইনলি ইয়েগুলো কাজ করে, ওই বাকি ফ্যাক্টর গুলো, কোকারিকুলার অ্যাক্টিভিটিস, তারপর প্রজেক্ট কি করলা, আর কয়টা প্রজেক্ট করলা, মানে প্র্যাকটিক্যাল প্রজেক্ট, মানে সিম্পল হোক যাই হোক তুমি প্র্যাকটিক্যালি কাজ করছো, এটা ইম্পর্টেন্ট। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আছে কিনা, কোথায় যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করে আসছো, কি শিখতে পারছো, বা কোন ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করছো। তুমি চিন্তা করো, একটা ফ্রেশার একটা পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে গেল, আরেকটা ফ্রেশার যে ওই পাইপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ধরো 15 দিনে একটা ইন্টার্নশিপ করছে, তাহলে আমি কাকে চয়েস করব, ফার্স্ট প্রায়োরিটি কাকে দিব? অবশ্যই যারা ইন্টার্নশিপ করে আসে বা অ্যাটাচমেন্ট ছিল, ঠিক আছে? তো থিসিস এর টপিক ভালো হইলে অ্যাডভান্টেজ আছে কোথায়? হায়ার স্টাডিজে। তোমাকে থিসিস এর টপিক দিয়েই, থিসিসটা ভালো হলে একটা পেপার পাবলিশ করবা, করে সুন্দর করে বাইরে অ্যাপ্লাই করতে থাকবা, কোনো দেখবা স্পন্সর পাওয়া, স্কলারশিপ পাওয়া অনেক ইজি, মানে বেটার হয়। থিসিস টপিকটা অনেকটাই মানে ইয়ের জন্য, হায়ার স্টাডিজ এর জন্য, বাইরে সেটেল হওয়ার জন্য অনেক হেল্প করে। বাংলাদেশে জব ফিল্ডে অনেক হেল্প করে, যেমন আমারটা হেল্প করছে। আমার এইচভ্যাক সিস্টেম নিয়ে থিসিস ছিল, তো আমি ফার্স্ট যে কোম্পানিটা জয়েন করেছি ওই কোম্পানিতে এইচভ্যাক লাগতো, এইচভ্যাক এর কোম্পানি ছিল। সো ওরা মেইনলি ওইভাবে সিভিটা সিলেক্ট করছিল। সো আমাকে যে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, আমার থিসিস এর আইডিয়া থেকে আমি সব বলতে পারছিলাম, এভাবে হেল্প করছিল। ক্লিয়ার? জি ভাইয়া, থ্যাঙ্কস। আরো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, কোনো সমস্যা নাই।